আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? তো তোমাদের সবাইকে আমাদের গুণগত রসায়নের সেগমেন্ট 2 এর 2 নম্বর লেকচারে স্বাগতম। আর গুণগত রসায়নের এই লেকচারটা হচ্ছে আমাদের 10 নম্বর লেকচার, রাইট? আচ্ছা, তো গত লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করেছি ভাইয়া? গত লেকচারে আমরা আলোচনা করেছি বর্ণালী নিয়ে। কিভাবে বর্ণালী তৈরি হয়, বর্ণালীর প্রকারভেদ কি, কোনটা বিচ্ছিন্ন বর্ণালী, কোনটা আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, এবং একই সাথে আমাদের শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী নিয়ে কিন্তু আমরা গত লেকচারেই আমরা আলোচনা করেছি, রাইট? আচ্ছা, এইটুক বুঝতে আমার মনে হয় না কারো কোনো সমস্যা আছে। তোমরা সবাই কম বেশি এটা বুঝছো এবং তোমরা জানো, এটা আমি গতদিন পড়াইছি। এখন আজকে আমরা আমাদের সেই বর্ণালীর যে আরও কিছু প্রকারভেদ আছে এবং বর্ণালীর যে আরও কিছু বেসিক জিনিস আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, আর আমাদের আগামী লেকচারে, নেক্সট লেকচারে আমরা হচ্ছে আমাদের হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব, যেইখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। হাইড্রোজেন বর্ণালী থেকে পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন আসে, ঠিক আছে? তো আমরা হাইড্রোজেন বর্ণালীর লেকচারটা আগামী ক্লাসে করব। আর আজকের লেকচারে আমাদের বর্ণালীর যে আদার্স যে জিনিসগুলো আছে, যেই জিনিসগুলো পড়তে গেলে তোমরা প্যারা খাও, যেগুলো পড়তে গেলে তোমরা বুঝোই না যে আসলে এগুলো কী লিখছে, তো সেইগুলো নিয়ে আলোচনা করব। এবং একই সাথে আমরা আজকে বেশ কিছু ম্যাথ করব, যেই ম্যাথগুলো থেকে ইউজুয়ালি আমাদের এমসিকিউ এবং মাঝে মধ্যে সিকিউতে কিছু প্রশ্ন আসে, ঠিক আছে ভাইয়ারা? ওকে, তো আমরা ক্লাসটা শুরু করব। তো তোমরা ইতিমধ্যে যারা জয়েন করো নাই তারা সবাই জয়েন করে ফেলো, আমরা দেন ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, ঠিক আছে ভাইয়ারা। তো চলো, এখন কথা হচ্ছে যে ভাইয়া যারা গত ক্লাস করি নাই তারা কি আজকের ক্লাস বুঝতে পারবো কিনা? একটু প্যারা হবে। যারা গত ক্লাসটা করো নাই, ঠিক আছে, যারা গত ক্লাসটা করো নাই তাদের আজকের ক্লাসটা বুঝতে প্যারা হবে, হ্যাঁ? তো তাদের জন্য আমার সাজেশন থাকবে যে তুমি অবশ্যই গত দিনের ক্লাসটা করে তারপরে করবা, ওকে? আদারওয়াইজ তুমি আজকের ক্লাসে অনেক কিছুই বুঝতে পারবা না, ওকে? সেটা আমার তোমাদের কাছে সাজেশন হচ্ছে গত দিনের ক্লাসটা অবশ্যই করে তারপর আজকের ক্লাসটা করা, হ্যাঁ? আর তোমরা নিশ্চয়ই গত দিনে যে ক্লাসটা করাইছি ওইগুলো একটু রিভিশন করে আসছো, রাইট? মনে আসছে, না থাকলেও সমস্যা নেই, আমি আবার রিভিউ করে দিব তোমাদেরকে, ঠিক আছে? রিভিউ করে দিলেই তোমাদের মনে পড়বে ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে, প্যারা খাওয়ার কোনো দরকার নাই, যখন পড়ানো শুরু করতেছি বস বানাই ছাড়বো ইনশাল্লাহ, ওকে? ওকে, তো চলো আমরা শুরু করি, হ্যাঁ? আজকের ক্লাসটা শুরু করি। তো আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের গুণগত রসায়নের সেগমেন্ট 2, আর সেগমেন্ট 2তে থাকতেছে আমাদের লেকচার 10 নাম্বার আসলে। আর এইখানে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বর্ণালীর প্রকারভেদ। তো দেখো, আমরা গতদিন দেখছিলাম আমাদের উৎপত্তি অনুসারে বর্ণালী হচ্ছে দুই ধরনের, একটা শোষণ বর্ণালী, একটা হচ্ছে বিকিরণ বর্ণালী। এবং আমরা কিন্তু আমাদের এই শোষণ বর্ণালী এবং বিকিরণ বর্ণালী কি, এটা কিন্তু আমরা গতদিন পড়েছি। শোষণ বর্ণালী, বিকিরণ বর্ণালী সম্পর্কে আমরা গতদিন পড়েছি এবং তোমাদেরকে সেটা বুঝাইছি, ওকে? আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের গঠন অনুসারে যে বর্ণালী, একটা হচ্ছে পারমাণবিক বা যার আরেকটা নাম হচ্ছে রেখা বর্ণালী, একটা হচ্ছে আণবিক বা গুচ্ছ বর্ণালী, এবং আরেকটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী। তো আসলে সত্যি কথা বলতে কি জানো, মানে আমরা যে বর্ণালীগুলো নিয়ে ইউজুয়ালি আলোচনা করি এই সবগুলোই আসলে বিকিরণ বর্ণালী। মানে আমরা সাধারণত বিকিরণ বর্ণালী নিয়েই পড়াশোনা করি। শোষণ বর্ণালীতে কি হয় সেটা আমরা গতদিন দেখেছি, আমাদের শোষণ বর্ণালীতে কি হয়, তাই না? তো আমি একটু তোমাদেরকে আরেকবার রিক্যাপ করাই দিই যে আমাদের শোষণ বর্ণালী আর বিকিরণ বর্ণালী কি। এগুলা নিয়ে কিন্তু আমরা পড়বো, এগুলো নিয়ে আমরা সামনেই পড়বো। আর এই দুইটা জিনিস যেহেতু গতদিন পড়াইছি, অনেকেই হয়তো ভুলে গেছো, এই দুইটা জিনিসের কনসেপ্ট আমার সামনে কাজে লাগবে, মানে আমাদের আজকের লেকচারেই কাজে লাগবে, ওকে? তো আমি জাস্ট একটু তোমাদেরকে রিক্যাপ করাই দিই যে আমাদের শোষণ বর্ণালীতে কি ছিল। শোষণ বর্ণালীতে আমাদের কি হয়? শোষণ বর্ণালীতে আমাদের যেটা হয় যে ভাইয়া আমার এখানে একটা প্রিজম থাকে, দেখো কি থাকে, একটা প্রিজম থাকে, তাই না? তাহলে আমার এখানে একটা প্রিজম থাকবে, ওকে? এরপরে আমার এই সামনেটা কি থাকবে, স্লিট থাকবে, এরকম একটা স্লিট থাকবে, এই যে এটা ধরো, এই হচ্ছে আমাদের স্লিট, ওকে? এই হচ্ছে আমাদের স্লিট, ওকে? এই যে স্লিট, হ্যাঁ? আচ্ছা, তো এখন শোষণ বর্ণালীতে ঘটনাটা কি দেখছিলাম আমরা? শোষণ বর্ণালীতে আমরা ঘটনাটা দেখছিলাম যে আমি যদি একটা
এই যে দেখো এইখানে আমি একটা পাত্র নিলাম, যেই পাত্রের মধ্যে আমার কিছু পরিমাণ গ্যাস আছে, ওকে। আমার পাত্রের মধ্যে কিছু পরিমাণ গ্যাস আছে, এগুলা কি গ্যাস? ঠান্ডা গ্যাস। কি গ্যাস বলো তো? ঠান্ডা গ্যাস, ওকে, ঠান্ডা গ্যাস। তো এই ঠান্ডা গ্যাসের মধ্য দিয়ে আমরা যখন কি করব, আমরা যখন আমাদের ঠান্ডা গ্যাসের মধ্য দিয়ে আমরা লাইট সোর্স দিব, অথবা আমরা যখন এখানে কি দিব, লাইট সোর্স ফেলবো এর মধ্যে, বা আমরা যখন একে লো প্রেসারে হাই ইলেকট্রিক ভোল্টেজ দিব, যেটা আমরা গতদিন দেখছি, লো ভোল্টেজে লো প্রেসারে নিম্নচাপে হাই ভোল্টেজের ইলেকট্রিক শক দিব, তখন এ কি করে, এই ইলেকট্রনগুলো যে এখানে যদি তুমি দেখতে পাচ্ছ, এখান দিয়ে সাপোজ আমরা একটা সূর্যের আলো আছে, আমি লাইট দিয়েই তোমাদেরকে বোঝাচ্ছি, সাপোজ আমি একে শক্তি দিলাম, তো আমি যখন একে শক্তি দিব, এর ভিতর দিয়ে আমাদের সূর্যের আলো যাচ্ছে, তাই না? এর ভিতর দিয়ে কি যাচ্ছে? সূর্যের আলো যাচ্ছে। সূর্যের আলোর মধ্যে জানি কয়টা ইয়া থাকে বলো তো? 7টা কালার থাকে, তাই না? আচ্ছা, তো মানে লিখতেছি সাদা, বাট অ্যাকচুয়ালি সাদা আলোটাকে ভাঙলে আমরা পাবো বেনিয়া সহ কলা, তাই না? আচ্ছা, ওকে। তো এই যে লাইটটা যাচ্ছে, তো এর মধ্যে এই ঠান্ডা গ্যাসগুলো, এখানে হাইড্রোজেন গ্যাসগুলো কি আছে? ঠান্ডা আছে। তো ঠান্ডা গ্যাসগুলো এই শক্তিটাকে শোষণ করে, কিছু পরিমাণ শক্তি এখান থেকে শোষণ করে। তো সাপোজ তুমি 7টা কালারের আলো দিছো, দেখো সাদা লাইটই দিছো, বাট এইটা তো জানি যে সাদা লাইটের মধ্যে 7টা কালার থাকে, তার মানে আমি এখানে 7টা কালার দিছি, এর মধ্যে সে কয়েকটা কালারের আলোকে শোষণ করে, কিছু আলো এখান থেকে শোষণ করে ফেলে। তো শোষণ করার পর এই দিক দিয়ে যে আলোটা যাচ্ছে, সেই আলোটা আমাদের এই স্লিট দিয়ে যখন বের হবে, যখন স্লিট দিয়ে বের হচ্ছে, বের হয়ে যখন, খেয়াল করো, এই দিক দিয়ে আলোটা যাচ্ছে, এই যে আলোটা যাচ্ছে আমাদের, যে এটা যেমন স্লিট দিয়ে বের হচ্ছে, স্লিট দিয়ে কেন করতেছি, আলোটাকে আমরা হচ্ছে এক জায়গায় নিয়ে আসতেছি, মানে একদম একটু সূক্ষ্ম ছিদ্র দিয়ে ফেলতেছি, কার উপরে? প্রিজমের উপরে। এই যখন তুমি প্রিজমের উপর দিয়ে ফেলবা, তখনই তুমি এখানে কি পাবা? তখনই তুমি এখানে হচ্ছে আমাদের এই যে এই কালারটা, ওকে, তখনই তুমি এখানে পাবা হচ্ছে আমাদের সেই বিখ্যাত কালারগুলো পাবা। কি পাবা? এই যে ফার্স্টে পাবা হচ্ছে বেনি, তারপরে তুমি কি পাবা বলো তো ভাইয়ারা? আসমানি, বেনি, তারপর হচ্ছে বেনি, আসমানি, সরি, বেনির পরে হচ্ছে নীল, এই যে বে নি, তারপরে কি? আসমানি, তারপরে কি? স, তারপরে কি? হ, তারপরে কমলা, আর কি? আরটা আমরা হচ্ছে লাল। অর্থাৎ আমাদের এই 7টা ভাগে কিন্তু ভাগ হয়ে যাবে, তাই না? এরকম আমরা 7টা কালার দেখতে পাবো, বেনি, আসহ কলা, এরকম 7টা কালার দেখতে পারবো, তাই তো? এটাই তো হওয়ার কথা। মানে আমি এখান থেকে সাদা লাইট ফেলছি, তাহলে এখান দিয়ে তো সাদা লাইটে যাচ্ছে, তাহলে এই সাদা লাইটটাই তো 7টা কালারে ভাগ হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন তুমি আমাকে বলো তো ভাইয়া, এখান দিয়ে তো ফেলতেছিলাম সাদা লাইট, মানে এখান দিয়ে আমি 7টা কালার ফালাইছি, 7টা কালার দিছি। এখন এই ঠান্ডা যে গ্যাসগুলো আছে, এই ঠান্ডা গ্যাসগুলো কি? ঠান্ডা হাইড্রোজেন পরমাণু, সাপোজ ঠান্ডা হাইড্রোজেন গ্যাসই দিছো তুমি এখানে, হ্যাঁ, যে কোনো গ্যাস হইতে পারে তোমার পছন্দ মতো। সো তুমি সাপোজ এখানে তুমি ঠান্ডা হাইড্রোজেন গ্যাস দিছো। এখন তুমি আমাকে বলো, এই যে গ্যাসগুলো, এ কি কোনো আলো শোষণ করে নাই? অবশ্যই এ কিছু পরিমাণ আলো শোষণ করে ফেলছে। তাহলে ধরো সাপোজ তোমার এখানে এই কমলা কালারটা শোষণ করে ফেলছে, সাপোজ কথার কথা, তাহলে কি এই পাশ দিয়ে কি কমলা কালারটা বের হবে? তুমি বলো। এখান দিয়ে বেনিয়াসহ কলা পাঠাইছো, এখান দিয়ে যখন বাইরে এসে দেখলাম এই কমলা কালারটা শোষণ করে ফেলছে, তাহলে এখন যে তুমি 7 কালার পাবা, এই 7 কালারের মধ্যে কি কমলা কালারটা থাকবে? না ভাইয়া, থাকবে না। তাহলে কমলা কালার মাঝখানে তুমি কিরকম কালার দেখবা? এই কমলার মাঝখানে তুমি এরকম এই দিকে গিয়ে তুমি দেখবে এরকম একটা ব্ল্যাক লাইন দেখতে পারবা। এরকম যেই কালারগুলো সে শোষণ করে, যেই জায়গাগুলো শোষণ করে, সেই জায়গাগুলোতে তুমি এরকম একটা ব্ল্যাক লাইন দেখতে পারবা, এরকম মাঝে মধ্যে এরকম ব্ল্যাক লাইন দেখতে পারবা। বোঝা গেছে কিনা? এরকম মাঝে মধ্যে কি লাইন দেখা যায়? এরকম মাঝে মধ্যে ব্ল্যাক লাইন দেখা যায়। তো এই যে ব্ল্যাক লাইন দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে? মানে হচ্ছে এই আলোগুলো, এই কালারের আলোগুলোই হাইড্রোজেন শোষণ করে ফেলছে। এরকম মানে এক একটা পরমাণু ক্ষেত্রে এক এক রকম, এক একজন এক একটা শোষণ করে। তো এই জন্য এখানে ডার্ক লাইন দেখা যায়। ডার্ক লাইন মানে এখান দিয়ে কোনো আলো বেরোচ্ছে না, এই জায়গার আলোগুলা বেরোচ্ছে না, ঠিক আছে? এই জায়গার আলোগুলা বেরোচ্ছে না, ক্লিয়ার? ব্ল্যাক লাইন বা ডার্ক লাইন দেখা যায়। আমরা গত ক্লাসে আমি তোমাদেরকে খুব ভালো করে জিনিসটা পড়াইছি। তো এবং তোমরা জানো আমাদের এই পজিশনে এখানে যেন কি থাকে ভাইয়া? এইখানে থাকে হচ্ছে আমাদের একটা সেন্সর।
এখানে থাকে আমাদের একটা সেন্সর। এই সেন্সরের মধ্যে এগুলো আমি এখন আর তোমাদের বললাম না আর কি, হ্যাঁ। এখানে থাকে আমাদের একটা কি সেন্সর থাকে, যেই সেন্সরটাকে আমরা যদি এই জায়গাতে নিয়ে আসি, সেন্সর বা ডিটেক্টরকে এখানে নিয়ে আসার পরে আমি যদি ডিটেক্টরের মধ্যে দেখি, খেয়াল করে দেখো ডিটেক্টরের মধ্যে কীরকম কালার পাওয়ার কথা ছিল আমাদের ডিটেক্টরের মধ্যে বলো তো। এইখানে আমাদের কালার পাওয়ার কথা ছিল ডিটেক্টরের মধ্যে যেরকম, এই যে ফার্স্টে বেগুনি, তারপরে কি বলতো নীল, ওকে। তারপরে কি কি পাইছি, বেগুনি পাইছি, নীল পাইছি, আসমানি পাইছি, এই যে আসমানি। আচ্ছা, তারপর সবুজ, আচ্ছা, তারপর হলুদ পাইছি, ওকে ফাইন, হলুদ। তারপর কি কমলা আর লাল, তাই না? আশা করি এইটুক বুঝতে কোনো সময়, কেন এটা পড়াচ্ছি একটু কারণ আছে, কারণ আজকে যে টপিকগুলো পড়াবো সেটার সাথে এটা একটু রিলেভেন্ট, একটু কাজে লাগবে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের কাহিনী, হ্যাঁ, এই হচ্ছে আমাদের কাহিনী, এই যে গেল, এই ডান, ঠিক আছে, দ্যাটস ইট। তাহলে এখন দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো তুমি, এই যে এই হচ্ছে আমার অবস্থা। এখন এখান দিয়ে সবগুলো আলোই বের হয়েছে, বাট আমরা যেন কি দেখবো, মাঝে মাঝে জানি আমরা কি দেখবো, মাঝে মাঝে আমরা এখানে হচ্ছে আমাদের ব্ল্যাক লাইন দেখবো, কিছু কিছু জায়গায় দেখবো এরকম আমাদের কি হয়ে গেছে, এরকম আমাদের ডার্ক হয়ে গেছে, কিছু কিছু জায়গায় আমাদের দেখবো এরকম আমরা ডার্ক, মানে এই জায়গার আলোগুলা সে কি করে ফেলছে, এই জায়গার আলোগুলা সে তো শোষণ করে ফেলছে, এরকম বিভিন্ন জায়গায় আমরা ডার্ক লাইন দেখবো, ঠিক আছে। এবং এটা একটু তোমাদের গত ক্লাসে পড়াইছি, বলো তো এটা কি আমাদের বিচ্ছিন্ন বর্ণালী না নিরবিচ্ছিন্ন বর্ণালী? তোমাদেরকে বলছিলাম যদি এরকম লাইনগুলোকে আলাদা আলাদা সেপারেট করা যায় তাহলে হচ্ছে বিচ্ছিন্ন, আর যদি সেপারেট না করা যায় তাহলে হচ্ছে নিরবিচ্ছিন্ন। যেমন দেখো এগুলো কিন্তু আমি দেখতেছি এরকম, বাট অ্যাকচুয়ালি কিন্তু এরকম না, এগুলো কিন্তু ব্লেন্ড হয়ে যায় একদম, মানে লাল থেকে কমলা এরকম দেখা যাবে, মাঝে মধ্যে দিয়ে একটা কালো দাগ দেখা যাবে, কিন্তু এদেরকে কি আলাদা করা যাবে? যেমন সবুজ আর নীল, আসমানি, দেখো এদেরকে একজনের মধ্যে ব্লেন্ড হয়ে আসছে না, এদেরকে তুমি আলাদা করতে পারবা না। এই নীল আর আসমানি ব্লেন্ড হয়ে আসছে না, এদেরকে আলাদা করতে পারবা না, আলাদা করতে পারবা না। তো এটা কিন্তু এরকম ব্লেন্ড হয়ে থাকে, এটা কিন্তু রংধনু দেখতে এরকম, হ্যাঁ। তো এদেরকে কিন্তু আলাদা সেপারেট করা যায় না। তাহলে কি বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন? এই যে থ্যাংক ইউ সো মাচ, তোমরা যারা ক্লাস করছো গত দিনের সবাই অ্যান্সার দিতে পারতেছো, লাভ ইউ গাইজ। অস্থির, এটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, নিরবিচ্ছিন্ন, ওকে। এটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, ক্লিয়ার? আশা করি এগুলো বুঝতে কারো কোনো সমস্যা নাই। দিস ওয়ান স্লিট, এটা হচ্ছে প্রিজম, আর দিস ওয়ান ডিটেক্টর, এটা হচ্ছে আমাদের ডিটেক্টর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিটেক্টর, ওকে ফাইন। এই গেল আমাদের কাহিনী, হ্যাঁ। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে পারার কোনো সমস্যা নাই। এবং এই ডিটেক্টরটাই, এটা হচ্ছে আমাদের ডিটেক্টরটাই, সেই ডিটেক্টরে আমরা আসলে এরকম জিনিস দেখতে পারবো। এবং এটার জন্য আমি যদি তোমাদেরকে বলি ভাই আমাদের শোষণ বর্ণালীর চিত্রটা কীরকম হবে, তোমাদের নিশ্চয়ই মনে আছে শোষণ বর্ণালীতে অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে কি হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের এটা হলো নিউক্লিয়াস, এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ, অ্যান্ড দিস ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ, ঠিক আছে। এখন দেখো নিউক্লিয়াসের মধ্যে আমরা সবাই জানি কি ধরনের চার্জ থাকে, আমার পজিটিভ চার্জ থাকে। ইলেকট্রন জানি ভাই আমাদের কই থাকে, ইলেকট্রনগুলো হচ্ছে আমাদের এই যে কক্ষপথে থাকে, তাই না? এখানে আমাদের ইলেকট্রন আছে, এই যে দেখো ইলেকট্রন আছে। তো কি হবে, এবার তুমি কি করছো, বাইরে থেকে আলো দিছো, তো বাইরে থেকে তুমি যখন শক্তি থেকে বাইরে থেকে যখন তুমি কি দাও, আলো দাও, এই আলোটা সে কি করে, এই লাইট সোর্সটা, লাইট বা শক্তি, আমরা যখন লাইট বা শক্তি দিচ্ছি, সেই শক্তিটাকে কি করতেছে দেখো তো, এই শক্তিটাকে নিয়ে শোষণ করে সে কি করে, ইলেকট্রনটা জাম্প করে উপরের শক্তি স্তরে উঠে, তাই না? জাম্প করে কি করে, উপরের শক্তি স্তরে। তাহলে এখানে কি হচ্ছে, এইখানে আমাদের শক্তির শোষণ হচ্ছে, এ কিন্তু কোনো শক্তি এখন বিকিরণ করছে না, শক্তির শোষণ হচ্ছে, তাই তো? আচ্ছা, মোটামুটি এটা আমরা বুঝতে পারছি। এবার দেখো বিকিরণ বর্ণালী, তোমাদের নিশ্চয়ই বিকিরণ বর্ণালীর কথাও মনে আছে। তো দেখো তো আমাদের বিকিরণ বর্ণালী কনসেপ্টটা কি ছিল, বলো তো। এই যে দেখো আমার এইখানে একটা প্রিজম থাকবে, ওকে, তার সামনে আমাদের একটা কি থাকবে, এই যে স্লিটটা থাকবে, ওকে, তারপরে আমাদের একটা কি থাকে, ডিটেক্টর থাকে, এই যে এখানে একটা ডিটেক্টর থাকে, ওকে, ডিটেক্টর। তা আমরা কি করছি খেয়াল করে দেখো, আমরা এবার এখানে কি করব, আমরা হচ্ছে এই জায়গাতে একটা আমাদের গ্যাস নিব। এখন এবার যে এখানে যে গ্যাসগুলো নিছো, এগুলো কীরকম গ্যাস, এখানে যে গ্যাসগুলো নিছো
এগুলো সব হচ্ছে হট গ্যাস, উত্তপ্ত গ্যাস। এগুলো সব কি গ্যাস বলো তো? উত্তপ্ত গ্যাস, হট। হট, সাপোজ হাইড্রোজেন গ্যাসই নিলাম, হাইড্রোজেন গ্যাস, ওকে, হট গ্যাস। তো এবার এ কিন্তু অলরেডি উত্তপ্ত অবস্থায় আছে। যেমন দেখো, এ ঠান্ডা ছিল, এই গ্যাসগুলো আমাদের ঠান্ডা ছিল, ঠান্ডা থাকার কারণে যখন এর মধ্যে আলো দিছি, এ আলোকে শোষণ করছে। বাট দেখো, শোষণ করে শক্তি অর্জন করছে, মানে গরম হয়েছে। এ ঠান্ডা ছিল, আলো শোষণ করে গরম হয়েছে। আর এ কি অবস্থায় আছে? এ অলরেডি উত্তপ্ত অবস্থায় আছে। অলরেডি কি আছে? উত্তপ্ত অবস্থায় আছে। বিকিরণ বর্ণালী তো অলরেডি উত্তপ্ত অবস্থায় আছে। তো যদি অলরেডি উত্তপ্ত অবস্থায় থাকে, মানে এ কিছু পরিমাণ শক্তি শোষণ করে। এই যে দেখো, তুমি এটা গরম করলা না, গরম করলা না, গরম করার পরে, এখন গরম করছি, করার পরে কি হবে? তো অলরেডি গরম, অলরেডি গরম। তাহলে যে শক্তি শোষণ করে আছে, সে কি করে? শক্তিটা বিকিরণ করে। যেমন একটা গরম জিনিস রাখলে একটু পরে দেখবা ঠান্ডা হয়ে যায়, সে কি করে? তাপটা আস্তে আস্তে ছেড়ে দেয়, রাইট? তো এ কি করবে? তার শক্তি হারাবে। তো সে তার শক্তি কিভাবে হারায় খেয়াল করো, সে তার শক্তি কিভাবে হারায়। তো সে কি করবে? এইখান থেকে কিছু পরিমাণ শক্তি বিকিরণ করবে। এই বিকিরিত শক্তিটা এই যে এখান দিয়ে আইসে প্রিজমের মধ্য দিয়ে গেল, যাওয়ার পর এবার তুমি চিন্তা করো, এইখান থেকে তাকায় বলো, এখান থেকে তাকায় বলো, আগে কেন এই জায়গাতে আমি বেনি আসোয়া কলা রংধনু আঁকছি? কেন এখানে রংধনু আঁকছি? কারণ এইখান দিয়ে সূর্যের আলো গেছিল। সেই সূর্যের আলো 7টা কালারে ভাঙার কথা, এবং মাঝে মাঝে কালো দাগ কেন পাইছি? কিছু আলো, এই সূর্যের আলোর এই বেনি আসোয়া কলার কিছু কিছু অংশ সে শোষণ করছে, তাই মাঝে কালো দাগ পাইছি। সেই কিছু আলো শোষণ করেই তো সে লাভ দিয়ে উপরে উঠছে, নাকি? উত্তপ্ত হয়েছে, গরম হয়েছে, সেই কিছু আলো শোষণ করেই তো গরম হয়েছে। তাহলে এ যখন বিকিরণ করবে, কোন আলোটা বিকিরণ করবে বলো তো? বলো তো, এ যখন বিকিরণ করবে, তখন সে কোন আলোগুলা বিকিরণ করবে? আমি জাস্ট দুইটাই হাইড্রোজেন গ্যাস নিয়ে দেখাচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। বলো, সে যখন বিকিরণ করবে, সে কোন আলোটা বিকিরণ করবে ভাইয়া? এ কোন আলোটা বিকিরণ করবে? এ যখন আমাদের বিকিরণ করবে, এ আমাদের কোন আলোটা বিকিরণ করবে? যেগুলো অ্যাবজর্ব হয়েছিল, যেগুলো অ্যাবজর্ব হয়েছিল, সেগুলোর মাঝখানে তো তুমি কি দেখছো? এরকম কালো কালো দাগ দেখছো। যেগুলো অ্যাবজর্ব হয়েছিল সেগুলোর মাঝখানে তো তুমি এরকম কালো কালো দাগ দেখছো, নাকি? তার মানে কি, এই যেই জায়গাতে কালো দাগ আছে, এই জিনিসগুলো সে বিকিরণ করবে, এই জিনিসগুলো বিকিরণ করবে। সো যখন আমরা এই প্রিজমের ভিতর দিয়ে যাচ্ছি, তখন আমি দেখব এই বান্দা আমার এইখানে এখন বিকিরণ করতেছে। আমার এখানে বিকিরণ করবে হচ্ছে, এখানতে আসবে হচ্ছে এরকম কমলা কালার, এখান থেকে এরকম কি আসবে বলো তো? এরকম হচ্ছে তোমার আসবে হচ্ছে এরকম কমলা কালার আসবে। এই কমলা কালারকে ডিরেক্টরে হিট করবে। তারপরে তুমি দেখা গেছে এখান থেকে তোমার আসবে সবুজ কালার এসে ডিরেক্টরে হিট করবে, সবুজ কালার এসে ডিরেক্টরে হিট করবে। তারপরে দেখা গেছে এখান থেকে তোমার হচ্ছে এই যে বেগুনি কালার আইসা ডিরেক্টরে হিট করবে। বুঝা গেছে? যেই জায়গাগুলো আলো সে শোষণ করছিল, সেই আলোগুলো এখান থেকে হিট করবে। তাহলে এখন তুমি বলো তাহলে এবার ডিটেক্টরের মধ্যে এবার কি বেনিয়া সহ কলা পাবা কিনা? না। কেন পাবা না? কারণ ভাই এখান থেকে সাদা লাইট গেছিল, সেই সাদা লাইট ভাঙলে বেনিয়া সহ কলা পাইছি। এইবার এখান থেকে কোনো লাইট যায় নাই, বরঞ্চ এ কিছু লাইট বিকিরণ করছে। তাহলে ডিটেক্টরটা কেমন? ডিটেক্টরটা কালো একটা ডিটেক্টর। এই কালো ডিটেক্টরটাকেই, কালো যে ডিটেক্টরটা আছে আমাদের, এই দেখো কালো ডিটেক্টরটা, এই হচ্ছে আমাদের ডিটেক্টর। এই ডিটেক্টরের মধ্যে এইবার তুমি কিছু জায়গায় লাইন পাবা। দেখবা এই দিকে আমি একটা লাইন পাইছি, এরপরে তুমি দেখবা এই দিকে আমি একটা লাইন পাইছি, সবুজ লাইন পাইছি, এবং তুমি দেখবা এই দিকে তুমি একটা কমলা লাইন পাইছো পুরা কালোর মধ্যে। এখন বলো তো, এবার 3টা লাইনকে কি আলাদাভাবে ডিটেক্ট করা যাচ্ছে কিনা? এই 3টা লাইনকে আলাদাভাবে ডিটেক্ট করা যাচ্ছে কিনা এবার তোমরা আমাকে বলবা। বলো, এদেরকে আলাদাভাবে ডিটেক্ট করা যাচ্ছে কিনা? তাহলে এবার তোমাদের কাছে উত্তর হচ্ছে, এটা কি বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন? বলো, বিচ্ছিন্ন না নিরবিচ্ছিন্ন বর্ণালী? এটা আমাদের কি বর্ণালী? বিচ্ছিন্ন বর্ণালী। দিস ওয়ান, এটাকে আমরা বলবো আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। ঠিক আছে? এটা যেমন নিরবিচ্ছিন্ন বর্ণালী, এটা হচ্ছে আমাদের বিচ্ছিন্ন বর্ণালী। ওকে, আশা করি এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। এটা আমি গতদিনও পড়াইছি, জাস্ট একটু তোমাদের মনে করাইলাম, যেহেতু এটা একটু কঠিন টপিক, দ্যাটস ওয়াই বর্ণালীর এই অংশটাই সব থেকে কঠিন। এরপরে যেগুলো আছে এটি দুনিয়ার সোজা ভাই, মানে এত সোজা জিনিস ওগুলা। ওকে, ফাইন। এবার দেখো তো তাহলে ঘটনাটা কি ঘটছে। আমি যদি একটু পরমাণুর ভেতরের স্ট্রাকচারটা দেখাই, কি হচ্ছে ঘটনাটা বলো তো। এবার এটা আমাদের কি, তোমরা বলবো এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের
এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এখন ইলেকট্রন কই আছে এবার বলো, কি হয়েছে? আগে ইলেকট্রন জাম্প করে উপরে শক্তি স্তরে আছে না? এ দেখো, এ কি লাফ দিয়ে উপরে উঠছে, গরম অবস্থায় আছে মানে কি ইলেকট্রন উপরে শক্তি স্তরে আছে, তার মানে আমার ইলেকট্রনটা আছে হচ্ছে এই জায়গায়, ইলেকট্রন আছে হচ্ছে আমার এই জায়গায়। এখন কি বাইরে থেকে শক্তি দিছ? না। কি হইছে? এখন কি হইছে? এই ইলেকট্রন কি করছে? ইলেকট্রন নিজে শক্তি বিকিরণ করছে, এবং সেই শক্তিটাই কি হবে, এই যে বাইরের দিকে, এই যে আমরা হচ্ছে সেই শক্তিটাকেই আমরা হচ্ছে বর্ণালী আকারে দেখতে পাচ্ছি। এবার শক্তি বাইরের দিকে যাচ্ছে, ইলেকট্রন শক্তি বিকিরণ করছে, বিকিরণ করে নিচে আসবে, আর সেই শক্তিটা বাইরে যাবে। সো ইলেকট্রনটা তোমার এই জায়গায় চলে আসবে, এই জায়গায় চলে আসবে। যেমন এখানে ইলেকট্রন এইখানে উঠে গেছিল, এখানে ইলেকট্রনটা নিচে চলে আসবে, এবং এই জায়গায় কি হয়? শক্তির বিকিরণ হয়। এখানে কি হয়? এখানে আমাদের হচ্ছে শক্তির বিকিরণ হয়, শক্তির বিকিরণ হয়, ঠিক আছে, বিকিরণ হয়। সো এখন শোনো, তো আমরা সাধারণত কোন ধরনের বর্ণালী নিয়ে বেশি আলোচনা করি? আমরা মেইনলি আমাদের এই বিকিরণ বর্ণালী নিয়েই সবচেয়ে বেশি আলোচনা করি। বিকিরণ বর্ণালী, ঠিক আছে। আমাদের যে শোষণ বর্ণালী, এই শোষণ বর্ণালীতে আসলে যে ডার্ক লাইন পাওয়া যায় মাঝে মধ্যে, হ্যাঁ, তো এইটাকে আসলে ওই খুব একটা মানে ভালোভাবে আইডেন্টিফাই করা যায় না এইখান দিয়ে, কারণ এটা তো একেবারেই মানে ধরো যে কোন জায়গায় যে ডার্ক লাইন, এটা তরঙ্গ কত আসলে বোঝাটা টাফ, ঠিক আছে, এইখান থেকে। কারণ এটা তো তুমি জানো, এটা তো কি থাকে, একদম মিশ্রিত হয়ে থাকে একটার সাথে আরেকটা, তাই না? একদম মানে একদম একটার সাথে একটা মিশায় থাকে, ব্লেন্ড হয়ে থাকে। তো এইখান থেকে এই ব্ল্যাক লাইন দেখে মৌল বা যৌগ আইডেন্টিফাই করা টাফ। তো দ্যাটস ওয়াই আমরা সবসময় হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে কাজ করি, এবং বিকিরণ বর্ণালীতে আমাদের জন্য একদম আলাদা আলাদা লাইন পাওয়া যায়। দেখো এরকম আলাদা আলাদা লাইন পাওয়া যাচ্ছে, ঠিক আছে। সো এইটা থেকে আমরা আলাদা কালার পাওয়া যাচ্ছে, যেখানে ব্ল্যাকের মধ্যে একদম ডিরেক্ট কালার চলে আসতেছে এখানে। সো এই জন্য আমরা সাধারণত বিকিরণ বর্ণালী নিয়ে কাজ করি, আর বিকিরণ বর্ণালী নিয়ে কাজ করাই আসলে ইজিয়ার, ঠিক আছে, এটা নিয়ে কাজ করাই সহজ। তো এই জন্য আমরা সবসময় কি নিয়ে কাজ করি? বিকিরণ বর্ণালী। ক্লিয়ার? তো শোষণ বর্ণালী অ্যাকচুয়ালি অনেক জায়গায় বলে শোষণ বর্ণালী এক্সিস্ট করে না, বাট হোয়াট এভার, শোষণ বর্ণালীতে সবসময় ডার্ক লাইন পাওয়া যায়, এটা মাথায় রাখবা। ওকে, তো আশা করি এইটা বুঝতে কারো কোনো সমস্যা ইনশাল্লাহ হয় নাই। হ্যাঁ, আচ্ছা, তো এইবার এখন আমরা তিনটা টপিক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পারমাণবিক বা রেখা বর্ণালী, একটা হচ্ছে আণবিক বা গুচ্ছ বর্ণালী, এবং আরেকটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। তো দেখো, এই পারমাণবিক বা রেখা বর্ণালী কি, আণবিক বা গুচ্ছ বর্ণালী কি, আর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী কি? হ্যাঁ, দেখো, নিরবিচ্ছিন্ন বর্ণালী তোমরা অলরেডি পড়ে ফেলছো, গত ক্লাসে আমি নিরবিচ্ছিন্ন বর্ণালী সম্পর্কে তোমাদের পড়াইছি। আজকে আমরা দেখবো আমাদের পারমাণবিক বা রেখা বর্ণালী কোনটা। হ্যাঁ, এখন দেখো বলো, পারমাণবিক বা রেখা বর্ণালী কোনটা, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, যে আমি তোমাদের পড়াই দিছি, এগুলো সবই তোমাদেরকে আগে পড়াই দিছি, ঠিক আছে। তো পারমাণবিক বা রেখা বর্ণালী জিনিসটা কি, আণবিক বা গুচ্ছ বর্ণালী কি, আর হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী কি, একটু বুঝাই দিচ্ছি। আমাদের এই যে আণবিক বর্ণালী নিয়ে আমরা সামনে ডিটেল আলোচনা করব আমাদের পরবর্তী 4 নাম্বার ক্লাসে গিয়ে, মানে বর্ণালীর 4 নাম্বার ক্লাসে ইন ডিটেল আণবিক বা গুচ্ছ বর্ণালী নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো পারমাণবিক বা রেখা বর্ণালী কি, হ্যাঁ, সবগুলো আগে বুঝাই দিব তোমাদেরকে, কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তো ধরো পারমাণবিক বা রেখা বর্ণালী, এখন এখানে কি হবে, এখানে আমরা সবাই জানি পারমাণবিক বা রেখা বর্ণালীতে এই যে দেখো, আমরা দেখে আসছি অলরেডি। দেখো, এই জিনিস তুমি দেখছো কিনা, জাস্ট তুমি নিজেই বললো যে তুমি এই জিনিস দেখছো কিনা, ঠিক আছে, এই জিনিস তুমি দেখছো কিনা নিজেই বলবা, ঠিক আছে। ওকে, এখন তুমি বলো আমাকে, এই যে দেখো, সরি, ওকে, ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। ওকে, এই হচ্ছে আমাদের ডিটেক্টর। ওকে, ফাইন। এখন তুমি দেখো তো, খেয়াল করো তো এবার, যে সাপোজ আমি এই জায়গাতে কিছু পরিমাণ হট এই যে দেখো তো, দেখছো কিনা, এটা কি বর্ণালী, এটা বলো তো। এখানে আমরা কি নিছি, আমরা এখানে হচ্ছে হট স্ট্রনশিয়াম নিছি, যে কোনো মৌল, তুমি সোডিয়াম নিতে পারো, পটাশিয়াম নিতে পারো, হাইড্রোজেন নিতে পারো, এনিথিং, কোনো সমস্যা নেই। আমি একটা অন্য পরমাণু নিলাম, স্ট্রনশিয়াম নিলাম। কীরকম নিছো? হট। আমি বলছিলাম আমরা সাধারণত যেই বর্ণালী নিয়ে আলোচনা করি, কোন ধরনের বর্ণালী নিয়ে আমরা আলোচনা করি, আমরা কম বেশি মোটামুটি সবাই জানি কোন ধরনের বর্ণালী নিয়ে আলোচনা করি ভাইয়া, আমরা হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে আলোচনা করি। তো আমরা একটা হট স্ট্রনশিয়াম নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে কি হবে আমরা সবাই জানি এইখান থেকে কি হবে, এইখান থেকে হচ্ছে আমাদের এই যে এইখান থেকে হচ্ছে আমাদের কিছু পরিমাণ বিকিরিত রশ্মি বেরোবে।
তো সেই রশ্মিগুলো যখন এইখান দিয়ে যাবে, প্রিজমের মধ্য দিয়ে যাবে, গেলে আমরা কি পাবো? প্রিজমের মধ্যে দিয়ে গেলে আমরা কি পাবো? আমরা কালার পাবো। কীরকম কালার পাবো? সাপোজ আমি এখান থেকে হচ্ছে সবুজ কালার পাইলাম, তারপর সাপোজ আমি এখান থেকে তোমার লাল কালার পাইলাম, আর ধরো আমি এখান থেকে তোমার হচ্ছে এই যে ধরো ব্লু কালার, এই আসমানি কালারটা পাইলাম। এরকম আমরা 3-4টা কালার পাবো। এখন বলো, এই যে তুমি এই জায়গাতে রেখাগুলো পাইলা, মানে পাইলা, এটা কি বিচ্ছিন্ন নাকি নিরবিচ্ছিন্ন? বা বিচ্ছিন্ন। বিকিরণ বর্ণালী, অর্থাৎ এটা কি বিকিরণ বর্ণালী। এবং বিকিরণ বর্ণালীতে তুমি কিন্তু পার্টিকুলারলি বিভিন্ন কালারের রেখা পাচ্ছ। তুমি দেখো লাল কালার পাচ্ছ, তুমি দেখো সবুজ কালার পাচ্ছ, তুমি দেখো আসমানি কালার দেখছো। তার মানে তুমি কিন্তু পার্টিকুলারলি বিভিন্ন কালারের রেখা পাচ্ছ, তাই না? তো এই জন্যই এইটাকে বলা হয় পারমাণবিক বা রেখা বর্ণালী। ঠিক আছে, যেখানে আমরা পার্টিকুলারলি কিছু রেখা পাচ্ছি। ঠিক আছে, এটাকে বলা হয় পারমাণবিক বা রেখা বর্ণালী। ক্লিয়ার কিনা কনসেপ্টটা? পারমাণবিক বা রেখা বর্ণালী। ওকে, তার মানে আমাদের যে বিকিরণ বর্ণালী যেটা তোমরা দেখতে পাচ্ছি, এই বিকিরণ বর্ণালী আসলে ওয়ান কাইন্ড অফ বলা যায় পারমাণবিক বা রেখা বর্ণালী, যেটা আমি তোমাদেরকে দেখাইছি। তো এই বিকিরণ বর্ণালীরই আরেকটা টাইপ হচ্ছে আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। আসলে এগুলো সবগুলোই বলা যায় বিকিরণ বর্ণালীর মধ্যেই পড়ে। তা আণবিক বা গুচ্ছ বর্ণালী কি? দেখো ভাইয়া, আণবিক বা গুচ্ছ বর্ণালী কি, এটাও খুব সিম্পল জিনিস, একটু বোঝার চেষ্টা করো। এখানে আমি একটা প্রিজম নিব অবশ্যই। আমার এখানে একটা কি থাকবে? ডিটেক্টর থাকবে মাস্ট। এই জায়গাটা আমার ডিটেক্টর থাকবে। তারপর আমার এখানে একটা কি থাকবে? স্লিট থাকবে। ওকে, এখানে আমাদের একটা স্লিট থাকবে। অ্যান্ড দেন হচ্ছে আমার এই জায়গাতে ধরো এইখানে হচ্ছে আমার একটা, এইবার হচ্ছে এই জায়গাতে একটু খেয়াল করো, আমি এখানে আমার স্যাম্পলটা নিব। তো এখানে আমি আমার কি স্যাম্পলটা নিচ্ছি একটু খেয়াল করো। এবার এই জায়গাতে আমি এরকম অবশ্যই হট নিব, হট। বাট এইবার আমি এখানে নিব হচ্ছে অণু। নাম কি? আণবিক বর্ণালী, আণবিক। তার মানে এখানে আমাকে অণু নিয়ে কাজ করতে হবে। এটার নাম কি? পারমাণবিক। এবং কেন এটার নাম রেখা বর্ণালী? কারণ এই যে বুঝে গেছো কেন রেখা বর্ণালী। ঠিক আছে, সো আমি এটা তোমাদেরকে মানে ডিটেল লিখলাম না, তোমরা বাকিটা নিজেরাই পারবা। ডিটেক্টর রাখতে পারবা, প্লাস নিচে হচ্ছে পরমাণুর অবস্থাটা কি সেটাও রাখতে পারবা, তাই না? তো আণবিক বর্ণালী নিয়ে ডিটেল আমরা আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। এখন তোমাদের কাছে যে এই কনসেপ্টটা তোমাদের শিখতে হবে, দেখো এখানে তুমি হট অণু নিছো, তাহলে তুমি যদি এখানে হট অণু নাও তাহলে কি হবে? খুব সিম্পল, খেয়াল করো। হট অণু নিলে কি হবে? হট অণু নিলে যেটা হবে আমাদের এখান থেকে লাইট বিকিরিত হবে। যেই বিকিরিত আলোটাকে আমি যখন প্রিজমের মধ্যে দিব, বিকিরিত আলোটাকে প্রিজমের মধ্যে দিলে আমি দেখব এইখান থেকে আমার কিছু আলোকছটা বেরোচ্ছে। মানে প্রিজম ভেঙে দিবে আলোটাকে, প্রিজমে যাওয়ার পরে দেখা যায় আলোটা এইরকম, এরকম। বুঝছো? আমি একটু চিকন করে দিই তোমাদেরকে, তাহলে আর বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, ধরো এরকম, এই একই তরঙ্গ দৈর্ঘ্যের আলোগুলা এরকম কাছাকাছি অবস্থান করে, ওকে। আবার দেখা গেছে এরকম, ধরো এরকম, এবং হচ্ছে তোমার এরকম গুচ্ছ আকারে পাওয়া যায়। এরকম দুই ভাগে এরকম দেখা গেছে গুচ্ছ আকারে পাওয়া যায়। মানে এরকম, মানে একবারে না থেকে এরকম দেখা গেছে একই মানে তরঙ্গ দৈর্ঘ্য, যেমন লাল আর কমলা কাছাকাছি, কারণ লালের পরেই কমলা, তাই না? এদিকে বেগুনির পরেই কি? ব্লু। তো এই ব্লু আর বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কাছাকাছি, লাল কমলা তরঙ্গ দৈর্ঘ্য কাছাকাছি। এই কাছাকাছি যারা, তাদেরকে দেখা গেছে এরকম গুচ্ছ আকারে এরকম ডিভাইড হয়ে যায়। আগে এখানে কি হয়েছে? সিঙ্গেল রেখা গেছে, তাই না? আর এখানে কি হয়েছে? একই তরঙ্গ দৈর্ঘ্যগুলো এরকম বিভিন্নভাবে গুচ্ছ আকারে থাকে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, ভাই কেন এরকম গুচ্ছ আকারে থাকে? তো এটাও খুব সিম্পল। দেখো খেয়াল করো, তুমি এখানে কি নিছো? পরমাণু নিছো না অণু নিছো? বলো, তুমি বলো কি নিছো, পরমাণু না অণু? মানে অণু নিছি। এখন তুমি বলো, পরমাণুর মধ্যে তো একটা পরমাণু থাকে, বাট একটা অণুর মধ্যে কয়টা পরমাণু থাকে? একটা অণুর মধ্যে কি অসংখ্য পরমাণু থাকতে পারে না? তুমি এইখানে সাপোজ এখানে কিছু, সাপোজ পানি নিছো তুমি, এই জায়গায় পানি। দেখো তো পানির মধ্যে কি আছে? 2টা হাইড্রোজেন আছে, একটা অক্সিজেনও আছে। 2টা হাইড্রোজেন আছে, আবার একটা কি আছে? অক্সিজেনও আছে, কি তাই না? তো এই অণুর ক্ষেত্রে দেখা যায় এখানে কিন্তু একাধিক মৌল থাকে। সো একাধিক মৌল থাকার কারণে দেখো হাইড্রোজেনের জন্য তুমি যেরকম গ্রাফ পাবা,
অক্সিজেনের জন্য মানে যেরকম তুমি কালার পাবা, অক্সিজেনের জন্য কি সেম কালার পাবা? মানে হাইড্রোজেন যেরকম শক্তি শোষণ করে অক্সিজেন কি একই রকম শক্তি শোষণ করবে? না, ডিফারেন্ট। তাহলে অক্সিজেনের জন্য তোমার কালারগুলো কি পাবা? ডিফারেন্ট পাবা। সো দ্যাটস ওয়াই এই এরকম এরকম গুচ্ছ গুচ্ছ আকারে একটা ধরো, এই সাপোজ কথার কথা এই গুচ্ছটা হচ্ছে হাইড্রোজেনের জন্য, এই গুচ্ছগুলো আসতেছে আমার অক্সিজেনের জন্য। ঠিক আছে, বুঝতে পারছো তো? এরকম গুচ্ছ গুচ্ছ আকারে আসে বিভিন্ন ধরনের অণুর জন্য। তো এই জন্য এটাকে বলা হয় আণবিক বর্ণালী বা গুচ্ছ বর্ণালী। তোমরা বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, না বুঝলে আমি তোমাদের বুঝাই দিব, না বুঝলে বুঝাই দিব। ওকে, বলো বলো ভাইয়ারা বলো, এটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, বুঝি নাই, দুই তিনজন বলছে বুঝি নাই। ওকে, সমস্যা নাই, যারা যারা বুঝে নাই তাদেরকে বলতেছি। হ্যাঁ, জাদিদ ইসলাম, জাদিদ ইসলাম তুমি বলছো বুঝো নাই, তো সমস্যা নাই। সাদমান সাকিবও বলছো বুঝো নাই, ওকে, তো কোনো সমস্যা নেই। দেখো সাদমান সাকিব বুঝো, কনসেপ্টটাকে বুঝো। বলো একটা অণু আছে, মানে সাপোজ ধরো এইখানে কি ছিল, এখানে কি ছিল, হট স্ট্রনশিয়াম। তুমি ধরো সাপোজ এখানে হট হাইড্রোজেন আছে, কথার কথা ধরো কি আছে, হাইড্রোজেন আছে, একটাই, একটা হাইড্রোজেন পরমাণু। হ্যাঁ, আর এখানে কি আছে, ধরো হট পানি আছে, কথার কথা এখানে হট পানি আছে। এখন তুমি দেখো তো পানির মধ্যে কি কি আছে, পানিতে কি একই ধরনের মৌল নাকি ভিন্ন ভিন্ন ধরনের মৌল? পানিতে হাইড্রোজেন যেমন আছে, পানিতে আবার তোমার দেখো একই রকম অক্সিজেনও আছে, হাইড্রোজেন আছে অক্সিজেনও আছে। এখন তুমি বলো হাইড্রোজেন জন্য তুমি যেই কালারগুলো পাবা, অক্সিজেনের জন্য কি তুমি একই কালার পাবা? আগে এইটা বুঝো, বলো বলো, তুমি বলো হাইড্রোজেনের জন্য আমি যেই কালার পাবো, অক্সিজেনের জন্য কি আমি একই কালার 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 পাবো? তোমরাই বলো, সেম কালার কি পাবো? সেম কালার পাবো। হাইড্রোজেনের জন্য যেই কালার, অক্সিজেনের জন্য সেম কালার পাবো, মানে হাইড্রোজেন যেই পরিমাণ শক্তি শোষণ করবে, বলো অবশ্যই কি আমরা সেম কালার পাবো না, তাই না? সেম কালার আমরা পাবো না, তাই তো? তো দেখা গেছে আমি হাইড্রোজেনের জন্য আমি এক ধরনের কালার পাচ্ছি, অক্সিজেনের জন্য আমি আরেক ধরনের কালার পাচ্ছি। তো অক্সিজেনের জন্য আমি যেই কালারগুলো পাচ্ছি, সাপোজ ওইগুলা এরকম একভাবে একদিকে হয়ে থাকবে, মানে এক গুচ্ছে থাকবে। আর হাইড্রোজেনের জন্য যেগুলো পাচ্ছি ওগুলো যেরকম আরেক দিকে থাকবে। বুঝতে পারছো তো? এরকম বিভিন্ন ধরনের মৌল থাকার কারণে এরকম ওই পার্টিকুলার মৌলের জন্য যে লাইনগুলো পাওয়া যায় ওগুলো কাছাকাছি কাছাকাছি থাকে, এরকম কয়েকটা লাইন একসাথে এরকম গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। কেন? কারণ একাধিক মৌল আছে এই জায়গায়। যেমন এখানে একটাই মৌল, একটাই মৌল, তো একটা মৌলের জন্য তুমি আলাদা আলাদা কালার পাচ্ছ। বাট এইখানে কিন্তু একটা মৌল না, এখানে অনেকগুলো মৌল থাকে। তো দ্যাটস ওয়াই তোমার এরকম ওই যেই মৌলের জন্য কাছাকাছি মানে গুচ্ছ গুচ্ছ আকারে থাকে। সাপোজ অক্সিজেনের জন্য অক্সিজেনের কালারগুলো কাছাকাছি এদিকে থাকে, হাইড্রোজেনের কালারগুলো কাছাকাছি এদিকে থাকে। তো এরকম একসাথে গুচ্ছ গুচ্ছ অক্সিজেন এগুলো একদিকে। যেমন কি এখানে একটা সাপোজ হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জন্য কয়টা লাইন পাইছো? কথার কথা এখানে হাইড্রোজেনের জন্য তুমি কয়টা লাইন পাবো? তিনটা। অক্সিজেনের জন্য তুমি আলাদা লাইন পাবা। তো হাইড্রোজেনের লাইনগুলো এরকম গুচ্ছ আকারে থাকে, অক্সিজেনের লাইনগুলো এরকম আলাদা গুচ্ছ আকারে থাকে। সাপোজ কথার কথা আমি বুঝাই দিলাম সহজ ভাষায় তোমাদেরকে, ঠিক আছে? ওকে, তো এইটাই আসলে আণবিক বা গুচ্ছ মানে একই তরঙ্গ দৈর্ঘ্যের লাইনগুলো এরকম গুচ্ছ গুচ্ছ আকারে পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলো তো দেখি যে ইয়া বুঝো কিনা, সাদমান বুঝছো কিনা, এবং হচ্ছে আরেকজনকে জেনি ছিল জাদিদ বুঝছো কিনা। সাদমান আর জাদিদ বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা দুজন বুঝলে আমি তারপরে আগাবো। হ্যাঁ, বলো তোমরা দুজন বুঝছো কিনা, তোমরা দুজন কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি সামনের দিকে আগাবো। এই দুই বসের কমেন্ট কই? আমাকে লোড হচ্ছে না নাকি? চিত্রকে অঙ্কন করতে হবে, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, চিত্র অঙ্কন করতে হবে, চিত্র আঁকা লাগবে। তোমাদের তো কালারফুল আঁকা লাগবে না, তুমি কালো কালার দিয়ে আঁকলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে?
ক্লিয়ার, যাদের বলছে ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে। চিত্র আঁকা লাগবে না, তোমার আগে কনসেপ্ট ফিল করো। এইসব চিত্র থেকে প্রশ্ন, চিত্র থেকে যতটা না আসবে তার থেকে বেশি কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। তুমি কনসেপ্টগুলো ফিল করো, আগে বোঝার চেষ্টা করো মানে আণবিক বর্ণালী কি। কারণ কি, তুমি যখন বই পড়বা, বই পড়তে গেলে এই লাইনগুলো এত কঠিন করে লেখা তুমি বুঝবা না। হ্যাঁ, তো তুমি আগে ফিল করো পরীক্ষায় কি আসবে, পরীক্ষায় কেমনে কোনটা উত্তর করতে হবে, পরীক্ষাতে কী ধরনের প্রশ্ন আসছে বিগত বছর, সবই তো আমি করাই দিব তোমাদেরকে। বুয়েটে কী আসছে, সিকিউরিটিতে কী আসছে, বোর্ড পরীক্ষায় কী আসছে, সব পড়াবো তোমাদেরকে। সো চিল, যখন এই টপিক পড়াবো এই টপিকের সব পড়াবো, তো কোনো টেনশন করার দরকার নাই। জাস্ট ওয়েট অ্যান্ড সি, অ্যান্ড টপিকগুলো আগে ফিল করো, অন্তরে নাও, তাইলে তোমার জন্য ভালো লাগবে। ঠিক আছে, ওকে আচ্ছা চলো। তো তো এখন এখন কথা হচ্ছে যে ভাইয়া এবার আসলে নিরবিচ্ছিন্ন বর্ণালী গত ক্লাস যারা করবা তাদের জন্য বোঝাটা ইজি, তাদের জন্য বোঝাটা ইজি। হ্যাঁ আসো, তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী কি জিনিস। তো নিরবিচ্ছিন্ন বর্ণালী তোমরা অলরেডি দেখছো। নিরবিচ্ছিন্ন বর্ণালী কোনটা? ওই যে আমাদের সাদা লাইট, সাদা লাইট, ওটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেটা তোমরা অলরেডি পড়ে ফেলছ। ওকে, নিরবিচ্ছিন্ন বর্ণালী কি আমরা অলরেডি আমরা কি করছি, পড়ে ফেলছি। ঠিক আছে, অলরেডি পড়ে ফেলছি। তো কীরকম, যে ধরো আমরা যদি এখান দিয়ে একটা সাদা লাইট ফেলি, স্লিট, এর ভিতর দিয়ে আমরা আমাদের লাইট দিলাম, লাইট, এটা হচ্ছে লাইট দিলাম। সো তুমি যখন এর ভিতর দিয়ে লাইট পাঠাবা, লাইটটা এই দিক দিয়ে যাবে, গিয়ে এখান দিয়ে কি কয় কালারে বেরোবে বলো? কয়টা কালারে বেরোবে? 7টা কালারে বেরোবে। ওই যে আমাদের সেই বিখ্যাত রংধনু, এইটাই এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী। এটা তোমরা অলরেডি দেখছো, এটা আমার এখন পড়ানোর কিছু নাই, বোঝানোরও কিছু নাই। ঠিক আছে, না ডান, এই হচ্ছে কাহিনী। ওকে ডান, চলো এই গেল আমাদের 3টা কনসেপ্ট। আশা করি বুঝতে পারছো, পারমাণবিক বর্ণালী, আণবিক বর্ণালী, নিরবিচ্ছিন্ন বর্ণালী, তাই না? আচ্ছা, এর মধ্যে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের এই পারমাণবিক বর্ণালী। তাহলে দেখো, খেয়াল করো, বর্ণালীর অনেকগুলো প্রকারভেদ পড়তেছি, বাট তার মধ্যে আমি বলে দিছি সবচেয়ে ইম্পর্টেন্ট কে, পারমাণবিক বা রেখা বর্ণালী। ঠিক আছে, এই দুইটার মধ্যে ইম্পর্টেন্ট কে, বিকিরণ বর্ণালী। আর তোমরা দেখাতো এই বিকিরণ বর্ণালী আর পারমাণবিক বা রেখা বর্ণালী দুইটা কি সেম জিনিস কিনা? হয় দুটো সেম জিনিস, তার মানে তুমি আসলে একটা বর্ণালীই পড়বা, এই বিকিরণ বর্ণালী। একটা পরমাণু থেকে শক্তি নির্গত হচ্ছে, হইলে এরকম একাধিক সিঙ্গেল লাইন পাওয়া যাবে। ঠিক আছে, দিস ইজ ইট। ওকে, তো এইবার আমরা এখন দেখব যে পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে, মানে এই পারমাণবিক বা রেখা বর্ণালী আবার কয় প্রকার। তো পারমাণবিক বা রেখা বর্ণালী আবার আসলে ভাইয়া দুই প্রকার। পারমাণবিক বা রেখা বর্ণালী কয় প্রকার? 2 প্রকার। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের এই যে পারমাণবিক বা রেখা বর্ণালী 2 প্রকার, এই 2 প্রকার পারমাণবিক বা রেখা বর্ণালী কি? খুবই সিম্পল, একটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী, একটা হচ্ছে আমাদের বিকিরণ বর্ণালী। পারমাণবিক বা রেখা বর্ণালী 2 প্রকার, আমি এটা তোমাদের পড়াবো না, এটা এখন তোমরা নিজেরাই এগুলা চিত্র আঁকবা এবং তোমরা নিজেরাই এগুলা করবা। আমি আর এখন এগুলা কিছু করব না। ঠিক আছে, এগুলা কিছু আমি করব না, এগুলা চিত্র কেমন হবে, কি হবে না হবে নিজেরাই করবা। ঠিক আছে, ওকে দেখো, তো সেটা কি, সেটা তার প্রথমটা হচ্ছে আমাদের শোষণ বর্ণালী, পারমাণবিক শোষণ বর্ণালী, আর একটা হচ্ছে পারমাণবিক বিকিরণ বর্ণালী। পারমাণবিক শোষণ বর্ণালী, আর আরেকটা হচ্ছে আমাদের পারমাণবিক বিকিরণ বর্ণালী। এই যে পারমাণবিক শোষণ বর্ণালী, এটাকে বলা হয় অ্যাটমিক, এটার একটা নাম হচ্ছে অ্যাটমিক এমিশন। শোষণ মানে হচ্ছে অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম। ওকে, অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর পারমাণবিক বিকিরণ বর্ণালী, এটাকে বলা হয় অ্যাটমিক, পারমাণবিক মানে হচ্ছে অ্যাটমিক এমিশন স্পেকট্রাম। যাও তাহলে, এমিশন স্পেকট্রাম।
আচ্ছা, এখন এই দুইটা জিনিস তোমরা নিজেরাই করবা, ঠিক আছে? এগুলো সব তোমরা নিজেরাই করবা। বলো, এই যে অ্যাটমিক অ্যাবজর্পশন, এটাকে সংক্ষেপে বলা হয় AAS, আর অ্যাটমিক এমিশন স্পেকট্রাম এটাকে বলা হয় AES। ওকে, তাহলে যদি বলে কখনো AAS এর পূর্ণরূপ কি, পারবো। আর AES এর পূর্ণরূপ কি, পারবো। এগুলো বইটা একবার আসছে, এরকম বিভিন্ন জিনিস দিয়ে বসে এদের পূর্ণরূপ লেখো, ঠিক আছে? এদের পূর্ণরূপ লেখো। তো এবার আসো, এখন কথা হচ্ছে, এবার তোমরা আমারে বলবা এখান থেকে যে ভাই এগুলা আমরা এখন নিজেরা আঁকতে পারবো কি না। এই দুইটা জিনিস কি তোমাদের এখন আমরা পড়াইতে হবে? এদের চিত্র বলো, এদের চিত্র বলো, লাগবে? বলো। আরে রিডার চলে আসছে, দেখছো? কিসের জুম সেশন 10:30টায়? কি জানি। ওকে, তাহলে 10:30টায় ছেড়ে দেবো না, যাও। তোমাদের সমস্যা নেই, জুম ছেড়ে সেশন দেবো। আছে, অনেকে কমেন্ট করতেছো, সেজন্য আমি তোমার স্পেশাল রিকোয়েস্ট করে যাচ্ছি আমার ভাতিজাকে যেন 10:30টার মধ্যে ছেড়ে দেয়। হ্যাঁ, আমার হোয়াইট ডায়মন্ডকে, যে আমার হোয়াইট ডায়মন্ড যেন আজকে 10:30টার মধ্যে ছেড়ে দেয়। ওকে, ব্ল্যাক ডায়মন্ড আর হোয়াইট ডায়মন্ড। এই ডি পোলামান কাট করে নেওয়া পরে তোর তো সমস্যা না, তুই তো বসা পছন্দ এরকম আমি তাই গাজা। চাচুর অনেক ক্ষুধা লাগছে, আস্তে আস্তে। ওকে, তো এই হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে? তো এখন এই দুইটা চিত্রকে আঁকা লাগবে, বলো। চিত্র বলো, কোনো কনসেপ্ট বলো, শেখানো লাগবে। এগুলো সব তোমরা শিখে বলো। শোষণ বর্ণালী পারবা না নিজে নিজে? অবশ্যই পারবি বেটা। এটা হচ্ছে তোর বিকিরণ বর্ণালী পারবি না নিজে নিজে? অবশ্যই পারবি। কি বলে পারবেন? সবাই পারবে, তাই না? এগুলো সবাই পারবে। তো এগুলো আমরা নিজেরা বাসায় করব। এইচডাব্লিউটা কি, নিজে চিত্র আঁকবা সব। যে চিত্রগুলো বলছি এই চিত্রগুলো নিজে আঁকবা, একবারে পরমাণুর ছবি সহ। কোনটা কোনটা চিত্র বলো তো? এই যে এইখানে আমি যেই দুটো আঁকছি, তোমাদের একটু খেয়াল করো, এখানে যেই দুটো আঁকছি এই দুইটাই আসলে, একটা হচ্ছে AES, এটা যেমন হচ্ছে শোষণ AAS, আর এটা হচ্ছে AES। এই দুইটা চিত্রই আঁকবা, ঠিক আছে? এই দুইটা চিত্রই আমি তোমাদেরকে অ্যাটম দিয়েই দেখাইছি, আমি কোনো অণু দিয়ে দেখাইনি। আর এটা হচ্ছে আমাদের আণবিক বর্ণালী। আর আণবিক বর্ণালী কি হয় সেটা তোমরা জানো। ওকে, আর আণবিক বর্ণালী ডিটেল ক্লাস কিন্তু সামনে আসতেছে, সামনে পড়াবো। হ্যাঁ, ওকে, এবার আমরা দেখবো আমাদের রেখা, পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ। হ্যাঁ, এইটা আমাদের পরীক্ষায় আসে। এই পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা যায়, পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্তকরণ করা যায়, এইটা আমাদের পরীক্ষায় আসে। তো পরীক্ষায় বলবে তোমাকে যে পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে তুমি মৌল শনাক্ত করবে। তো দেখো, দুইটা জিনিস আছে এখানে, দুইটা টার্ম সম্পর্কে তোমার জানা লাগবে। একটাকে বলা হয় নাছর রেখা, ঠিক আছে, বা পারসিস্টেন্ট লাইন। এটার ইংরেজিটা হচ্ছে কি বলতো? নাছর রেখা বা পারসিস্টেন্ট লাইন। পারসিস্টেন্ট লাইন। আর একটা হচ্ছে আরইউ পাউডার বা রুথিনিয়াম পাউডার, ঠিক আছে? এখন এই নাছর রেখা জিনিসটা কি, চলো এই জিনিসটা একটু তোমাদেরকে বুঝাই, নাছর রেখা কনসেপ্টটা বুঝাই। হ্যাঁ, তাহলে তুমি ফিল করতে পারবা জিনিসটা, নিজে নিজেই পারবা। এগুলো আমার আসলে এখন পড়ানোর কিছু নাই, তুমি নিজে নিজেই পারবা। ওকে, মানে তুমি বস হয়ে গেছো অলরেডি, সো তোমাকে এখন আমি আর কি শিখাবো। তো দেখো ঘটনাটা কি, ঘটনাটা হচ্ছে এরকম, মানে সবাই বুঝবা, একটু তাকায় থাকো। এখানে প্রিজম নিলাম, এইখানে আমি হচ্ছে আমার ডিটেক্টর নিলাম। ওকে, এই আমি ডিটেক্টর নিলাম, আর এইখানে হচ্ছে আমি আমার হট গ্যাস নিলাম। ওকে, তো হট গ্যাস আমি তোমার এই জায়গাতে নিলাম। ওকে, দেখো এখন খেয়াল করো, বোঝার ট্রাই করো। তো এইখানে আমার কি আছে? এইখানে আমাদের হট গ্যাস আছে, উত্তপ্ত গ্যাস আছে, তাই তো? আমরা তো পারমাণবিক বর্ণালী শিখতেছি। হ্যাঁ, রেখা বর্ণালী বা পারমাণবিক বর্ণালী, তো আমরা এখানে পরমাণু নেওয়া লাগবে। তো আমরা এখানে কি নিলাম? একটা হট, সাপোজ স্ট্রনশিয়াম নিলাম, হট স্ট্রনশিয়াম নিলাম। তো এই হট স্ট্রনশিয়াম নেওয়ার পর দেখবো কি এইখান থেকে আমাদের কি বেরোচ্ছে? কিছু পরিমাণ লাইট যাচ্ছে, কিছু পরিমাণ লাইট যাচ্ছে। এই লাইটটা কোন দিক দিয়ে যাবে? আমাদের স্লিটের ভিতর দিয়ে, তাহলে লাইটটা শুরু হয়ে বেরোবে। আচ্ছা, শুরু হয়ে বের হওয়ার পর এই লাইটটা যখন আমাদের প্রিজমের মধ্যে পড়বে, তখন বলো তো আমরা এখান থেকে কি পাবো? ভাইয়ারা বলেন তো, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার পাবো। সাপোজ হলুদ পাইলাম, এখানে আমরা লাল পাবো, তারপর মনে করে এখানে আমরা কমলা পাবো, এবং এই জায়গাতে সাপোজ আমরা ধরো যে বেগুনি পাইলাম। এইরকম 4টা কালার পাইছি, ঠিক আছে? 4টা কালার পাইছি। ওকে, তো আমরা এরকম দেখবো কি আমাদের এরকম বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়, বিভিন্ন ধরনের কালার পাওয়া যায়। এটা নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না।
এটা কি তো বলা হয় পারমাণবিক বর্ণালী বা রেখা বর্ণালী। কেন? কারণ সিঙ্গেল সিঙ্গেল এরকম লাইন আলাদা আলাদাভাবে পাওয়া যায়। ডিটেক্টরে নিলে দেখা যাবে যে 1 2 3 এরকম 3টা 4টা লাইন পাওয়া যাচ্ছে বিভিন্ন কালারের, তাই তো? যে আলোগুলো শোষণ করছিল এই আলোগুলো বিকিরণ করতেছে। আর মজার ব্যাপারটা হচ্ছে কি, দেখো এই যে এখানে স্ট্রনশিয়াম আছে না, তা আমি যদি স্ট্রনশিয়ামের পরিমাণ কমাইতে থাকি, আমি যদি স্ট্রনশিয়ামের পরিমাণ কমাইতে থাকি, স্ট্রনশিয়ামের পরিমাণ কমাই দিবা তুমি, ঠিক আছে? তো এই স্ট্রনশিয়ামের পরিমাণ কমাও, স্ট্রনশিয়ামের পরিমাণ, ওকে, পরিমাণ কমতে থাকলে এই স্ট্রনশিয়ামের পরিমাণ যত কমতে থাকবে, এই যে এখানে বিভিন্ন দেখো লাল, কমলা, সবুজ, বেগুনি কালার পাইছো না, এই লাইনগুলোর পরিমাণ, রেখার পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। মানে স্ট্রনশিয়ামের পরিমাণ কমতে থাকলে রেখার পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। পরিমাণ ও আস্তে আস্তে বা ধীরে ধীরে কমতে থাকে। মানে থাকে। ব্যাপারটা কীরকম? ধরো মনে করো আমি এইখানে সাপোজ 50টা স্ট্রনশিয়াম নিছি, বা ধরো 500 স্ট্রনশিয়াম নিছি। এই 500 উত্তপ্ত স্ট্রনশিয়াম নিয়ে দেখলাম যে আমার এই জায়গাতে 4টা কালার পাওয়া গেছে। তো এবার আমি করছি কি, ওই 500 থেকে এটারে কমায় 200তে নিয়ে আসছি। যখন স্ট্রনশিয়ামের পরিমাণটা আমি 200তে নিয়ে আসলাম, তখন দেখা গেল এবার এখানে 4টা লাইন নাই, এবার এখানে লাইন আছে 3টা। কটা লাইন? 3টা লাইন। যখন এবার এটার পরিমাণ আরও কমায় মনে করো এবার পরিমাণ নিয়ে আসলাম 50টায়। এই 50টাতে আনলে দেখা গেল এবার এটার লাইন আছে তোমার হচ্ছে 2টা। এরপরে এটা তুমি আরও কমায় এটারে মনে করো তুমি নিয়ে আসলা 10টায়, ঠিক আছে? স্ট্রনশিয়ামের পরিমাণ এই 10টায় নিয়ে আসলে তুমি দেখবা এর মধ্যে লাইন আছে 1টা। কয়টা আছে বলো তো? 1টা, ঠিক আছে? এখন এরপরে তুমি এটার আরও কমায় এবার লাইন নিয়ে আসলা, তুমি পরমাণু নিয়ে আসলা 2টার মধ্যে, হ্যাঁ, এখনও দেখবো ওই লাইন একটাই আছে। এটারে কমায় পরমাণু 1টা করলা, দেখবে এখনও লাইন একটাই আছে। মানে দেখো আমি যখন সংখ্যা কমাচ্ছি, যখন এদের পরিমাণ কমাচ্ছি, আমার কিন্তু লাইনের সংখ্যা কমতেছে। বাট একটা লাইন এই যতই কমাই না কেন, কমায় একদম নাই করে ফেলি, একদম একটাতে নিয়ে আসি, দেখবা যে একটা লাইন কন্টিনিউয়াসলি ফিক্সড। দেখো 50টাতে ছিল 2টা, যখন এটা কমায় 10-এ নিয়ে আসলাম তখন এই কেবল এই আছে, আর কেউ নাই। যখন 9-এ আনলাম তাও এই আছে, যখন এর তোমার 5-এ আনলাম তাও এই আছে, যখন 1-এ আনলাম তাও এই আছে। তাহলে দেখো এই কালারটা কিন্তু ওর জন্য পারসিস্টেন্ট, সবসময় ওর জন্য আছেই। এ কিন্তু ভ্যানিশ হচ্ছে না কখনোই, খেয়াল করো বাকি যেই কালারগুলো ছিল এগুলা কিন্তু পরিমাণ কমার সাথে সাথে কি হয়ে গেছে, পরিমাণ কমার সাথে সাথে এরা কিন্তু কমে গেছে, এটা কিন্তু নাই হয়ে গেছে। খেয়াল করো, নাই, এই দেখো নাই, সরি, ওকে, খেয়াল করো এই দেখো নাই, দেখছো নাই হয়ে গেছে। কিন্তু এই বান্দা কিন্তু কনস্ট্যান্ট ওর সাথে আছে। তো এই পরিমাণ কমতে থাকলেও যেই লাইনগুলা সবসময় স্ট্রিক্ট থাকে, মানে এর সাথে লেগে থাকে, ওদের কি বলা হয়? নাছোড় লাইন। ওদেরকে কি বলা হয় বলো তো? নাছোড় লাইন। তাহলে তোমাকে যদি বলা হয় রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করবা, তখন বলবা আমরা যখন কোনো একটা উত্তপ্ত মৌলকে এরকম বর্ণালীর মধ্যে আমরা রাখবো, তখন এর থেকে আমাদের বিভিন্ন কালারের অনেকগুলো রেখা পাওয়া যায়। এখন সেই পরমাণুর আমরা যখন পরিমাণ কমাতে থাকব, তখন এই রেখাগুলোর পরিমাণও আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু এই পরিমাণ যতই কমাই না কেন, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় একটি রেখা কখনোই একে ছেড়ে যায় না। মানে কখনোই একে ছেড়ে যায় না, একটি রেখা সবসময় ফিক্স থাকে, একটি কালার সবসময় ফিক্স থাকে, এর কিছু হয় না। এই যে কালারটা, এই রেখাটা ওর সাথে ফিক্সড আছে, সেই রেখাটাকে আমরা বলি আমাদের নাছোড় রেখা। এই রেখাটাকে আমরা কি বলি বলো তো ভাইয়ারা? এই রেখাটাকে আমরা বলি আমাদের নাছোড় রেখা বা নাছোড় লাইন, ঠিক আছে? বুঝা গেছে? তো তাহলে কি দেখলাম, এই স্ট্রনশিয়ামের পরিমাণ কমতে থাকলে রেখার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে, হ্যাঁ। কিন্তু দেখা যায় পরিমাণ কমলেও একটি
একটি রেখা, একটি রেখা কি করে বলো তো? পরিমাণ কমলে একটি রেখা সব সময় সব সময় সব সময় সব সময় ফিক্সড থাকে, সব সময় ফিক্সড থাকে, ঠিক আছে? ওই রেখাটাকে কি বলে বলো তো? ওইটাকে কি বলে? নাছর লেখা বলে। ওই রেখাটিকেই নাছর লেখা বলে। ওই রেখাটিকেই নাছর রেখা বলে। ওকে, নাছর রেখা বলে। এখন এই রেখা দেখা আমরা ফিক্সড হই, মানে বুঝি এটা কি পরমাণু। কেমনে? যেমন দেখো, সোডিয়ামের জন্য দেখা গেছে এই নাছর রেখার কালার হচ্ছে হলুদ। সোডিয়ামের জন্য নাছর রেখার কালার কি রকম? সোনালী হলুদ কালার, ঠিক আছে? কি রকম কালার বলো তো? সোনালী হলুদ কালার। তো দেখা গেছে সোডিয়াম নেওয়ার পরে এখানে তুমি যখন সোডিয়াম নিবা, নিয়ে যখন পরিমাণ কমাইতে থাকবা, দেখা গেছে যে সোনালী হলুদ কালারটা সবসময় ফিক্সড থাকে। তো এই সোনালী হলুদ কালারটা সোডিয়ামের জন্য ফিক্সড। ক্যালসিয়ামের জন্য দেখা গেছে ইটের মতো লাল কালারটা দেখা গেছে ক্যালসিয়ামের জন্য ফিক্সড। এরকম প্রত্যেকটা মৌলের জন্য দেখা গেছে এইরকম একটা ডিফারেন্ট কালারের নাছর রেখা আছে। প্রত্যেকটা মৌলের জন্য এরকম ডিফারেন্ট কালারের কি আছে? নাছর রেখা আছে। তাহলে এখন তুমি বলো যে এই নাছর রেখা দিয়ে কি মৌল শনাক্তকরণ করা যায় কিনা? নাছর রেখা দিয়ে মৌল শনাক্তকরণ করা যাবে কিনা? তোমরাই বলো ভাইয়া, আমাদের এই নাছর রেখা দিয়ে মৌল শনাক্তকরণ করা যাবে কিনা? যে কোনো কালারের একটা রেখা থাকবে। ইয়েস ফিরোজ আহমেদ, একটা রেখা থাকবে, যে কোনো কালারের একটা রেখা থাকবে। লাইট দেওয়া লাগে না, দেখো এটা তো বিকিরণ বর্ণালী থেকে লাইট দেওয়া লাগবে কেন? তো নিজেই শক্তি শোষণ করবে। যাবে, ইয়েস ভাইয়া যাবে, রাইট। ওকে, তাহলে এইটা দিয়ে আমরা মৌল শনাক্তকরণ করতে পারবো, ঠিক আছে? যে কোনো মৌল নাও তুমি, এখানে পটাশিয়াম নিবা, দেখবা যে পটাশিয়ামের জন্য ফার্স্টে অনেকগুলো কালার পাবো। প্রথমে পটাশিয়ামের জন্য অনেকগুলো কালার পাবো, এরকম ডিফারেন্ট রেখা পাবো। যখন পটাশিয়ামের পরিমাণ কমাইতে থাকবো, তখন দেখা গেছে পটাশিয়ামের জন্য একটা কালার ফিক্সড হয়ে গেছে, এই কালারটা আর চেঞ্জ হচ্ছে না। পটাশিয়ামের জন্য একটা কালার কি হয়েছে? ফিক্সড হয়ে গেছে। তাহলে এই যে কালারটা ফিক্সড, এটা আবার অন্য দুনিয়ায় কোনো মৌলের সাথে মিলে না। পটাশিয়ামের জন্য একটা ইউনিক কালার পাবো, প্রত্যেকটার জন্য আমরা এরকম একটা করে ইউনিক কালার পাবো, যে কালারগুলো সবসময় ফিক্সড থাকে। এই কালারটাকে বলা হয় কি? নাছর রেখা। এবং ওই কালারটা দেখি আমরা বুঝি যে ও আচ্ছা, আপনার নাছর কালার এটা, তাহলে আপনি হচ্ছেন এইটা। ধরো তোমার কাছে একটা আননোন মৌল দিলাম, তুমি আমি জানি না এটা কি, ধরো এই যে এটার মধ্যে করে তোমার এনে দিলাম, এটার মধ্যে এই মৌলটা আছে, মৌলটা শনাক্ত করে দাও। তো তুমি কিভাবে শনাক্ত করবে? এবার বর্ণালী দিয়ে শনাক্ত করতে পারো, ঠিক আছে? তুমি ফার্স্টে মৌলটা নিবা, নিয়ে গরম করবা, গরম করে তারপরে বর্ণালী দেখবা, ঠিক আছে? স্পেকট্রোস্কোপি মেশিন আছে অনেক, এটাতে দেখবা। দেখলা ফার্স্টে অনেকগুলো কালার, তারপরে পরিমাণ আস্তে আস্তে কমাইলা, দেখলা যে একটা কালার একদম ফিক্সড। আরে কি ইটের মতো লাল কালার, তাহলে তো ক্যালসিয়াম মামা। বুঝে গেছে? পারবা শনাক্ত করতে? ইয়েস, পারবো। তো এইভাবে হচ্ছে কি করে? এইভাবেই হচ্ছে নাছর রেখার সাহায্যে মৌল শনাক্তকরণ করে, ঠিক আছে? ওকে, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাই আমাদের আরইউ পাউডার। ঠিক আছে? আরইউ পাউডার কি? আরইউ পাউডার হচ্ছে এটা একটা মিশ্রণ, ঠিক আছে? আরইউ পাউডার কি? এটি একটি মিশ্রণ, ওকে, এটি একটি মিশ্রণ। আচ্ছা, মিশ্রণ কিসের মিশ্রণ? 50টিরও অধিক মৌলের মিশ্রণ। 50টিরও অধিক মৌলের মিশ্রণ। আচ্ছা, ঠিক আছে, 50টিরও, এটি একটি মিশ্রণ। কিসের মিশ্রণ? 50টির ও অধিক মৌলের মিশ্রণ, যেখানে আরইউ পাউডারের আরেকটা নাম হচ্ছে রুথেনিয়াম পাউডার। রুথেনিয়ামের শর্টকাটটাই হচ্ছে আরইউ, ঠিক আছে? মানে এইখানে রুথেনিয়াম থাকে আর কি, মোস্ট অফ দ্য, মানে বেশিরভাগ ক্ষেত্রে রুথেনিয়ামই বেশি পরিমাণে থাকে। তার সাথে অন্যান্য অনেক মৌল থাকে, রুথেনিয়ামের সাথে অন্যান্য অনেক মৌল থাকে। কয়টা মৌল থাকে? 50টিরও অধিক মৌল থাকে। 50টিরও অধিক মৌলের মিশ্রণ, যেখানে প্রতিটি মৌলের নাছর লাইন পাওয়া যায়। যেখানে বর্ণালীতে প্রতিটি মৌলের
নাছোড় লাইন বা নাছোড় রেখা পাওয়া যায়। নাছোড় রেখা রেখা পাওয়া পাওয়া যায়, যেখানে বর্ণালীতে প্রতিটি মৌলের নাছোড় রেখা পাওয়া যায়। তাহলে আরই পাউডার কি? এটি এমন একটি মিশ্রণ যেখানে কি থাকে, 50টিরও অধিক মৌল থাকে। 50টিরও অধিক মৌল থাকে, ঠিক আছে? যেই মৌলগুলার তুমি যখন বর্ণালীতে দিবা তখন প্রতিটার জন্য নাছোড় লাইন পাওয়া যায়। আচ্ছা, মানে কি? তুমি একটা জিনিস বুঝো, একটু সহজ ভাষায় বুঝাই, তুমি এইভাবে বুঝবা না। এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষা। এখন আমি বলবো তোমাদেরকে বাংলা ভাষা। বাংলা ভাষাটা কি ভাই? দেখ, বুঝার চেষ্টা কর, বুঝার চেষ্টা কর। তুই চিন্তা কর, এইখানে তুই যদি সাপোজ 500টা নেস স্ট্রনশিয়াম, তাহলে তুই তো অনেকগুলা কালার পাবি। 10টা নিলে, যখন আমরা 10টা নিছি তখন কি দেখছি? মাত্র একটা কালারই পাওয়া যায়, তাই না? 10টা নিলে তখন কি পাওয়া যায়? একটা কালারই পাওয়া যায়। কোন কালারটা পাওয়া গেছে? তখন শুধু কমলা কালার পাওয়া গেছে, তাই না? এটাই তো আমাদের নাছোড় রেখা। তো প্রত্যেকটারই এমন এমন পরিমাণ নেওয়া আছে। দেখো, সাপোজ এখানে স্ট্রনশিয়াম আছে 10 গ্রাম, সাপোজ 10 গ্রাম। সোডিয়াম আছে দেখা গেছে 2 গ্রাম। কেন? কারণ 2 গ্রাম সোডিয়াম নিলে তখন সোডিয়ামের নাছোড় রেখা পাওয়া যায়। কথার কথা বলতেছি। তো এরকম যার যেই পরিমাণ নিলে নাছোড় লাইন পাওয়া যায়, এই মিশ্রণটার মধ্যে তার ঠিক ওই পরিমাণই আছে। সাপোজ এই মিশ্রণটার মধ্যে আমাদের স্ট্রনশিয়াম 10টাই আছে, তাইলে তো স্ট্রনশিয়ামের নাছোড় লাইন পাওয়া যাবে, তাই না? তো এখানে স্ট্রনশিয়াম 10টাই আছে। সোডিয়াম নিলে ওই সোডিয়ামের নাছোড় লাইন পাওয়ার জন্য পরমাণু সংখ্যা মানে যত হইতে হয় এখানে ঠিক ততটাই আছে। তো এইভাবে এরকম 50টারও অধিক মৌলকে একত্রে মিশ্রিত করছে। একত্রে মিশ্রিত করে এদের যখন বর্ণালী করা হয় তখন এই প্রত্যেকের জন্য, প্রত্যেকটা মৌলের জন্য এক একটা করে নাছোড় লাইন পাওয়া যায়। এক একটা করে কি পাওয়া যায়? নাছোড় লাইন পাওয়া যায়। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আরইউ পাউডার। হ্যাঁ, এটাই হচ্ছে আরইউ পাউডার। আরইউ পাউডারে কি হয়? আরইউ পাউডার হচ্ছে এটি এমন একটি মিশ্রণ যেখানে 50টিরও অধিক মৌল থাকে, যেই মৌলগুলা বর্ণালীতে গেলে প্রত্যেকেরই ইন্ডিভিজুয়ালি নাছোড় লাইনগুলা পাওয়া যায়। কি বোঝা গেছে কিনা বলো? আরইউ পাউডার কি বুঝছি কিনা? আরইউ পাউডার কি বুঝছি কিনা? না বুঝলে বলো, আমি বুঝাই দিব তোমাদেরকে। বলো, আরইউ পাউডার জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা? আরইউ পাউডার জিনিসটা আমরা বুঝতে পারছি কিনা বলো? না বুঝলে অবশ্যই বুঝাই দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝছি। ওকে, বুঝছি, আলহামদুলিল্লাহ। ফাইন, ওকে ফাইন, গুড, ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি আরইউ পাউডার বুঝলাম যে এখানে যেই কটা মৌল আছে প্রত্যেকেরই কি পাওয়া যাবে? বর্ণালী করলে প্রত্যেকের জন্যই নাছোড় লাইন পাওয়া যাবে, কোনো একাধিক লাইন পাওয়া যাবে না। তার মানে পরিমাণটা এমন এমন করে নিয়ে মিশাইছে, প্রত্যেকেরই তুমি কি পাবা? প্রত্যেকেরই জন্য তুমি নাছোড় লাইন পাবা। ঠিক আছে? আচ্ছা, অনেকেই বুঝে নাই। আচ্ছা, কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা। ফিরোজ আহমেদ কমেন্ট করছে, স্ট্রনশিয়ামের পরিমাণ বাড়ালে কি হবে? স্ট্রনশিয়ামের পরিমাণ বাড়াইলে তুমি তো এখানে 4টা-5টা মৌল লাইন পাবা, তাহলে তুমি এখানে নাছোড় লাইন কোনটাকে বের করতে পারবা না। প্রত্যেকের জন্যই পরিমাণ কমায় এমন জায়গায় রাখা হয় যেন তার শুধুমাত্র একটা লাইনই পাওয়া যায়, তার ওই নাছোড় লাইনটাই পাওয়া যায়। ঠিক আছে? কারণ ওইটা দিয়ে তো তুমি তারা আইডেন্টিফাই করবে। এখন মনে করো তুমি স্ট্রনশিয়াম নিয়ে এখন মনে করো তুমি এখানে 4টা কালার পাইলা, 4টা কালার দিকে তোমার মা চোখ দিতে এখানে, এটা কি সোডিয়াম, কি স্ট্রনশিয়াম না ক্যালসিয়াম, কি এটা কি? তুমি পাগল হয়ে যাবে মিয়া যদি পরিমাণ বেশি হয়। তো তুমি এই জন্য কী করবা? সবসময় পরিমাণটা এমন নিতে হয় যেন এখান থেকে ওর নাছোড় লাইনটাই পাওয়া যায়। কারণ নাছোড় লাইনটা দেখলেই তো তুমি বুঝবা, আচ্ছা এই কালারটা আসছে তার মানে তো এটা একটাই কালার আসছে তার মানে এটা। কি বুঝো নাই? বুঝা গেছে? ওকে, আচ্ছা। আর নাছোড় রেখা মানে আরইউ পাউডার কি? আচ্ছা, মনে কর এইখানে মনে কর জীবন, ঠিক আছে, জীবন তানভীর, আর মনে করো যে তোমার জীবন আর তানভীর, আচ্ছা দাঁড়াও, আবিদা রহমান। ওকে, জীবন, তানভীর, আবিদা রহমান। তবে তোমরা 3জনের কথা চিন্তা করি। হ্যাঁ, জীবন, তানভীর আর হচ্ছে আবিদা রহমান। এখন মনে করো যে ধরো জীবনের কাছে যখন মনে করো মেলা টাকা পয়সা থাকে, তখন জীবন মনে করো রং বেরঙের শার্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক আছে? আর জীবন যখন ভুকানাঙ্গা হয়ে যায়, যখন গরিব হয়ে যায়, যখন ওর কাছে টাকা থাকে না, তখন মনে করো ও একটা কালো কালারের একটাই শার্ট পরে, মনে করো লাল কালারের একটা শার্ট পরে খালি ঘুরে বেড়ায়, হেরার কিছু নাই। আগে আরে বাবার কত কালার টাকা ছিল পকেটে, কত কালার।
তো জীবন এখন কি কালার শার্ট পরে ঘুরে? জীবন এখন শুধুমাত্র লাল কালার শার্ট পরে ঘুরে। ঠিক আছে জীবন, কি লিখা? তুই এখন ভুকানাঙ্গা, তুই গরিব হয়ে গেছিস, তোর কাছে এখন টেকা নাই, এই কারণে। বুঝছস? ওকে, তাহলে তোর জন্য নাসর লাইন কি? লাল, যে তোর এটা গরিবের বন্ধু। ঠিক আছে, গরিবের বন্ধু বাদশা, এই হচ্ছে তোর কাহিনী। ঠিক আছে, তোর লাল হচ্ছে তোর বাদশা, তোর গরিবের বন্ধু, তুই এটা পরে ঘুরে বেড়াস। এখন আয়ো তানবীরের কাছে। তানবীর মনে করো যে এক এক দিনে এক এক রকম টি শার্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক আছে, আরে বাবা রে বাবা সেই। তো এখন তানবীর যখন টাকা পয়সা ছিল, এখন তানবীরও যখন ভুকানাঙ্গ হয়ে গেছে, তানবীর খালি নীল কালারের একটা গেঞ্জি আছে, এটা পরে ঘুরে বেড়ায়। তাহলে নীল কালারটা কি? কারণ টাকা কমে গেছে, টাকা নাই পকেটে, এখন খালি একটা গেঞ্জি নীল কালার পরে এখন প্রতিদিন ঘুরে বেড়ায়। তাহলে নীল কালারটা কি তানবীরের জন্য? বলো, তানবীরের জন্য নীল কালারটা কি? নীল কালারটা হচ্ছে ওর নাসর রেখা। কেন? ওর কাছে এখন টাকা নাই। ঠিক সিমিলারলি আবিদা, আবিদার তো মনে করো কালারের অভাব নাই, জামার জামা হয়, ওর মনে করো জামা শাড়ির অভাব নাই, মাল্টিপল কালার, এত কালারের জামা কাপড় পরে আবিদা ঘুরতো, তুমি চোখে দেখবা না, মানে তুমি চোখে এই কালার বুঝবা না, তোমার কাছে মনে হইব পিঙ্ক, ওরা কইব যে না এটা পিঙ্ক না, এটা মেজেন্টা, না এটা বেবি পিঙ্ক, না এটা এরকম, মানে এটা বার্গেন্ডি, এটা ওই কালার কালার, মানে তুমি বুঝো না, ওর কাছে এত কালার ছিল। কিন্তু ওরে মনে করো একটা কোনো গরিব জামাইয়ের লোকে বিয়ে করাই দিছি, ওই জামাই বুকার নামগা গরিব, অয়ও গরিব হয়ে গেছে। এখন জামাই ওরে এক কাপড়ে তোমার হচ্ছে পরায় রাখছে। তাহলে কি এই যে আবিদাও গরিব হয়ে গেল? আবিদা কি গরিব হয়ে গেল না? তাহলে আবিদা এখন কি করে? এক কাপড়ে, বলে না যে এক কাপড়ে তোমাকে নিয়ে আসবো, ওই এক কাপড়েই তোমাকে নিয়ে এসে এক কাপড়ই রাখছে। ঠিক আছে, তো এক কাপড়ই তোমার রাখছে আবিদা। এখন তাহলে তুমি মনে করো আবিদা কালার, মনে করো আবিদা গোলাপি কালার, একটাই জামাই মনে করো ওরে গোলাপি কালার পরায় নিয়ে আইসে, ওই গোলাপি কালারের ওরা রেখে দিছে। এখন আবিদার জন্য তাহলে নাছর লাইন কি? গোলাপি কালার কি, তাই না? গোলাপি কালার। এখন তুই চিন্তা কর, তোকে সবগুলি গরিব রে, টাকা পয়সা দিয়া নেই, তানবীর ক, জীবন কর, আবিদা ক, সবগুলি গরিব রে এবার আমি একসাথে করলাম, তোকে সবগুলা গরিব রে এক জায়গাতে নিয়ে আসলাম। আইসা এখন তুই কিন্তু গরিব, তুই কিন্তু তুই কিন্তু গরিব, সবগুলা গরিব অবস্থায় একসাথে আই না। এখন এগুলোর মধ্যে আমি লাইট মারলাম, লাইট মেরা কি দেখবো? জীবনের কালার কি দেখবো? লালই দেখবো। জীবনের কালার লালই দেখবো, তানবীরের কালার কি দেখবো? ব্লুই দেখবো। আবিদার কালার কি দেখবো? আবিদার কালার কি দেখবো? বলো, গোলাপিই দেখবো। কেন? কারণ সবগুলা গরিব, সবগুলা গরিব। এই সবগুলা গরিব পরমাণুরে এই একত্রে মিশাই দেওয়া হয়েছে, 50টার অধিক, এরকম 50টা গরিব লাইন একত্রে মিশাই দেওয়া হয়েছে। এবং এরা শুধুমাত্র গেলে একটা কালারই শো করতে পারবে, মানে ওর নাছর লাইন, মানে নাছর রেখাটাকে শো করতে পারবে। সো তুমি যখন এদের বর্ণালী করবা, প্রত্যেকের জন্য ওই ফিক্সড লাইনটা পাবা, ফিক্সড লাইনটা পাবা। বুঝা গেছে কিনা বলো? এই আবিদা, জীবন আর হচ্ছে তানবীর কমেন্ট কর তোরা বুঝছস কিনা। মজা করছি তোদেরকে নিয়ে, সো প্যারা নাই। আমার মনে হয় এই আবিদা, জীবন আর তানবীর, জীবনও ভুলবে না নাছর লাইন কি, আরইউ পাউডার কি। আরইউ পাউডার হচ্ছে গরিবের মিশ্রণ। ঠিক আছে, গরিবগুলোর একত্রে মিশাই দিলে ওদেরকে বলা হয় আরইউ পাউডার। মানে 50টার অধিক গরিব মৌল যাদেরকে মিশায় বর্ণালী করলে শুধুমাত্র তাদের নাছর লাইনগুলোই পাওয়া যায়। বুঝছি ভাইয়া, ফুল ক্লিয়ার। ওকে, বুঝতে পারছি। আচ্ছা ওকে, কারণ কেউ যদি না বুঝো কোনো সমস্যা নেই। তানবীর বুঝছি, সাবাস। ওকে, ইয়া কই, জীবন কই? জীবনকে পালাইছে? হ্যাঁ, আর ইউতে সব হচ্ছে গরিবের সমাহার। ওকে, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এখন এখন চিন্তা করো তো, আরইউ পাউডারে দেখা গেছে সকল গরিবদের কি পাওয়া যায়? সকল গরিবের জন্য তোমার হচ্ছে লাইন পাওয়া যায়, তাই না? সকল গরিবের জন্য লাইন পাওয়া যায়। হ্যাঁ, একদম মনে করো যে মাল্টিপল লাইন, মনে করো যে এই যে রাইট এখানে এরকম, তারপর মনে করো যে এই যে এখানে এরকম, ওকে, এরকম মনে করো যে এইখানে এরকম, তারপর মনে করো যে এরকম, তারপর মনে করো যে এরকম, তারপর মনে করো যে এরকম, ওকে, তারপর মনে করো যে এরকম, তারপর মনে করো এরকম, মানে মনে করো যে এরকম অসংখ্য তুমি এরকম কি পাবা? অসংখ্য তুমি এরকম অসংখ্য তুমি কি পাবা? লাইন পাবা। এখানে তুমি অসংখ্য লাইন পাবা। ঠিক আছে, অসংখ্য লাইন পাবা। এরকম তুমি লাইন পাইলা, অসংখ্য তুমি লাইন পাইলা। হ্যাঁ, অসংখ্য তুমি লাইন পাইলা। ওকে,
তো এইটা হচ্ছে আমাদের আরইউ পাউডার, ঠিক আছে। এই আরইউ পাউডারের ক্ষেত্রে দেখা গেছে এরকম 50টা নিয়ে দেওয়ার পরে এরকম মাল্টিপল বিভিন্ন ধরনের এরকম লাইন পাওয়া গেছে, 50টা এরকম ডিফারেন্ট ডিফারেন্ট তুমি লাইন পাবা। তো লাইন পাওয়ার পরে এইবার মনে করো লাইন পাওয়ার পরে তোমার যেটা করে, হ্যাঁ, লাইন পাওয়ার পরে এখন ধরো এই আরইউ পাউডারে লাইন পাওয়ার পরে তোমার হচ্ছে ফিক্সড হয়ে গেছে যে এই জায়গায় যদি লাল কালার পাওয়া যায়, যদি ডিটেক্টরে লাল কালারের পাশে গিয়ে হিট করে, তাহলে এটা হচ্ছে সাপোজ সোডিয়াম, ঠিক আছে। এবার সরি, হলুদ কালারে হিট করলে এটা সোডিয়াম, লাল কালারে হিট করলে এটা লিথিয়াম, সাপোজ এরকম তোমাকে বলে দিল, এটা আরইউ পাউডার। হ্যাঁ, আরইউ পাউডার একটা রেফারেন্স পাওয়া যায়। এই আরইউ পাউডার নেওয়ার পরে এর একটা রেফারেন্স লাইন পাওয়া যায়, যে লাইনের মধ্যে মৌলটা কি এবং তার সাথে কালারটা কি এটা লেখা থাকে। এই মৌল কালার, অনেক সময় তোমার রেফারেন্স থাকে না, যে কালার কোড মেয়েরা খুব ভালো জানে, বিভিন্ন কালারের এরকম শেড থাকে, পাশে লেখা থাকে এটার নাম পিঙ্ক, এটার নাম লাইট পিঙ্ক, এটার নাম বেবি পিঙ্ক, এরকমভাবে লেখা থাকে না, এরকম লেখা আছে। হ্যাঁ, মানে সোডিয়াম লিথিয়াম কার জন্য কীরকম কালার, ওইটার কালারের পাশে লেখা আছে। তা এখন তুমি মনে করো একটা আননোন স্যাম্পল নিলা, ওকে, একটা আননোন স্যাম্পল, র্যান্ডম একটা স্যাম্পল নিলা। অ্যান্ড র্যান্ডম স্যাম্পল নেওয়ার পর তুমি দেখলা যে ডিটেক্টরে সাপোজ একটা আননোন স্যাম্পল নিছি, এটা হচ্ছে আমাদের আরইউ পাউডার, হ্যাঁ। আর এখানে হচ্ছে আননোন স্যাম্পল, ওকে। এখন আমি তোমার এখানে সাপোজ আমি তোমার দুইটা লাইন লেখা দিই, একটা হচ্ছে এটা মনে করো সোডিয়ামের লাইন, সোডিয়াম হচ্ছে এই জায়গায় থাকলে সোডিয়াম, আর এটা মনে করো লিথিয়ামের লাইন। তো এখন একটা আননোন স্যাম্পল নিলাম, স্যাম্পল নিয়ে দেখলাম আননোন স্যাম্পলটার এই দিকে একটা এরকম দাগ পাওয়া যাচ্ছে, লাইন পাওয়া যাচ্ছে, একটাই লাইন, যেহেতু একটাই স্যাম্পল নিছো, একটাই নাছর লাইন পাওয়া গেছে এই জায়গায়। এখন তুমি বলো এবার এটার সাথে মিলাই তুমি বলতে পারবা কিনা এই মৌলটা কি, বলো তো মৌলটা কি হবে তাইলে? বলো। নাজিফা খুব কষ্টে আছে যে আবিদার পরিবর্তে ভাই আমার কেন বিয়ে দিলেন না। দিবনে, তোরও বিয়ে দিয়ে দিব একদিন, তুই দাঁড়া, সময় আসুক। রুখো যারা। লিথিয়াম গুড, হ্যাঁ, এগুলো সব হচ্ছে আমাদের লিথিয়াম। আচ্ছা ফাইন, এই তো হয়ে গেল, বুঝছো তো, তাই না? তাহলে যদি বলে পারমাণবিক বা রেখা বর্ণালীর সাহায্যে কিভাবে মৌল শনাক্ত করা যায়, তো এখানে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে নাছর রেখা এবং আরেকটা হচ্ছে আরইউ পাউডার। তো নাছর রেখাতে প্রত্যেকের জন্য এরকম একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল লাইন পাবো, তো সেইটাকে আমরা হচ্ছে আমাদের এই আরইউ পাউডারে অ্যাপ্লাই করে আরইউ পাউডারের যে রেফারেন্স আছে, সেই রেফারেন্সের সাথে একটা আননোন স্যাম্পলের রেফারেন্সকে মিলাইলেই আমরা আসলে তোমার কী করতে পারবো, পারমাণবিক মৌল শনাক্তকরণ করতে পারবো। তো এই দুইটা মেথডেই তুমি মৌল শনাক্তকরণ করা যায়, একটা আরইউ পাউডার দিয়েও করা যায়, আর একটা হচ্ছে আমাদের নাছর রেখার সাহায্যেও করা যায়। তো তোমরা দুইটার সম্পর্কেই ডেফিনেশনটা লিখবে এবং বলবে এখান থেকে কীভাবে রেখা শনাক্ত করা যায়, যে একটা রেখা ফিক্স লেগে থাকে এবং ওই রেখাটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি মৌলটা কি। এছাড়াও আরইউ পাউডার, যেখানে 50টির অধিক মৌলের নাছর রেখা পাওয়া যায় বর্ণালীতে, তো তার যে রেফারেন্স নাম্বারটা আছে, যে রেফারেন্স তোমার হচ্ছে কালার, মানে যে কালার ডিটেক্টরে যেই কালারগুলো পাওয়া যায়, রেফারেন্স কালারগুলো পাওয়া যায়, তার সাথে একটা আননোন স্যাম্পলের রেফারেন্স কালারকে আমরা মিলিয়ে সেখান থেকেও আরইউ পাউডারের ওইখান থেকেও আমরা বের করে ফেলতে পারি যেখানে আমাদের কী কী মৌল আছে, কোন মৌলটা আছে। ঠিক আছে, ওকে। তো এইভাবে হচ্ছে পারমাণবিক রেখা বর্ণালীর সাহায্যে আমরা কি করতে পারি, মৌল শনাক্তকরণ করতে পারি। আশা করি পুরো জিনিসটা বুঝতে পারছো। তবে নাছর রেখাটা ভালো মতো পড়বা, এইটা থেকেই পরীক্ষা প্রশ্ন আসে এবং টিচার তোমার উত্তর চাবে এইটা থেকেই। আরইউ পাউডার তোমারে হয়তো ডিরেক্টলি বলবে না, বা মাঝে মধ্যে হয়তো বলতে পারে আরইউ পাউডার কি ডেফিনেশন হিসাবে। ঠিক আছে, মেইনলি প্রশ্ন উত্তর এখান থেকে আসবে, প্রশ্ন এবং উত্তর এই জায়গা থেকে আসবে। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ, ওকে, চলো তাহলে এবার আমরা তিনটা চমৎকার জিনিস শিখবো। একটাকে বলা হয় আমাদের প্রতিপ্রভা, একটাকে বলা হয় আমাদের অনুপ্রভা, এবং আরেকটাকে বলা হয় আমাদের শতপ্রভা। ঠিক আছে, তিনটা জিনিস কি জিনিস চলো একটু দেখি। অনুপ্রভা, প্রতিপ্রভা আর শতপ্রভা কি জিনিস। আচ্ছা, এই তিনটা জিনিস থেকে আমাদের মাঝে মধ্যে পরীক্ষায় তোমার ডেফিনেশন আসে। ঠিক আছে, 1-2 নম্বরের ডেফিনেশন আসে, আর কিছুই না। তো অনুপ্রভা কি, প্রতিপ্রভা কি, আর হচ্ছে ভাইয়া শতপ্রভা জিনিসটা কি। হ্যাঁ, অনুপ্রভা, প্রতিপ্রভা আর শতপ্রভা। অনুপ্রভা, প্রতিপ্রভা, শতপ্রভা কি, দেখো তুমি একটা কোনো কিছুকে উত্তপ্ত করলা, কোনো একটা জিনিসকে উত্তপ্ত করলা। ঠিক আছে, এখন দেখো আমরা একটা পরমাণুর হিট দিছি, তাহলে ইলেকট্রন লাফ দিকে উপরের দিকে উঠছে, মানে উত্তপ্ত করলা। এখন উত্তপ্ত করার পর কি করবে সেই ইলেকট্রন, তুমি যখন হিটটাকে সরাই নিবা
তুমি যখন হিটটাকে সরাই নিবা, সরাই নিলে সে কি করবে, সে শক্তিটা বিকিরণ করে নিচের দিকে নামবে। আমি কোনো একটা কিছুটা গরম করছি, ইলেকট্রন লাফ দিয়ে উপরের দিকে উঠছে। যখনই হিট সরাই নিব, ইলেকট্রন কী করবে, লাফ দিয়ে নিচের দিকে নামবে, আবার শক্তি বিকিরণ করে আবার নিচের দিকে নামবে। ঠিক আছে, শক্তি বিকিরণ করে কী করবে, নিচের দিকে নামবে। তো যদি এই বিকিরণটা সাথে সাথে হয়, গরম করছি, যখনই তাপ সরাই ফেলছি তখন ইলেকট্রন সাথে সাথে লাফ দিচ্ছে, সাথে সাথে আমি বর্ণালী দেখতে পাইছি, সাথে সাথে বিভিন্ন কালার দেখতে পাইছি, তখন সেই জিনিসটাকে বলা হয় প্রতিপ্রভা। সেটাকে কি বলা হয়, প্রতিপ্রভা। যদি শক্তি দেওয়ার পর সেটা সাথে সাথে বিকিরিত হয়, মানে সাথে সাথে ইনস্ট্যান্ট বিকিরণ, হ্যাঁ, ইনস্ট্যান্ট বিকিরণ, যে কোনো একটা পরমাণু আছে, এইদিকে পরমাণু আছে, এদেরকে আমরা কি করছি বলতো, এর মধ্যে আমরা এনার্জি, শক্তি দিছি, হ্যাঁ। এবং শক্তি দেওয়ার পর যদি সেই শক্তিটা শোষণ করে সে ইনস্ট্যান্ট বিকিরণ করে, এই দিক দিয়ে যদি ইনস্ট্যান্ট বিকিরণ হয়, ইনস্ট্যান্ট বিকিরণ হয়, ওকে। শক্তিটা দিছ, শক্তি দিয়ে শক্তিটা সরাই নেওয়ার পর এই যদি ইনস্ট্যান্ট বিকিরণ হয় তাহলে সেটাকে বলা হয় প্রতিপ্রভা। আর তুমি কোনো একটা কিছুতে এরকম শক্তি দিছ, এনার্জি দিছ, কোনো একটা পরমাণুর মধ্যে, এরকম পরমাণুতে তুমি হচ্ছে শক্তি দিছ, দেওয়ার পর এই শক্তিটা সে যখন বিকিরণ করবে, সে যদি 5 থেকে 6 সেকেন্ড ধরে বিকিরণ করে, ওকে, 5 থেকে 6 সেকেন্ড ধরে বিকিরণ, মানে বুঝছো, উত্তপ্ত করলাম, সরিয়ে পড়ার কয়েক সেকেন্ড পরে, মানে কয়েক সেকেন্ড ধরে আস্তে আস্তে যদি বিকিরণ করে তাহলে সেইটাকে বলা হয় আমাদের অনুপ্রভা। আর এই অনুপ্রভার একটা এক্সাম্পল, উদাহরণ হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম সালফাইড, এটা হচ্ছে আমাদের অনুপ্রভার উদাহরণ, ঠিক আছে। আর এইখানে হচ্ছে প্রতিপ্রভার উদাহরণ হচ্ছে সোডিয়াম, তারপরে হচ্ছে মার্কারি, তারপর হচ্ছে ধরো আয়োডিন, এর বাষ্প, ঠিক আছে, সোডিয়াম, মার্কারি আর আয়োডিনের বাষ্প। তাহলে এটা কি, এটা হচ্ছে ভাই তাপ দিলাম, গরম করলাম, সাথে সাথে বিকিরণ হইল, মানে গরম করলাম, তাপ সরাই নিলাম, সাথে সাথে বিকিরণ হবে। আর এটা কি, এটা হচ্ছে আমি তাপ দিলাম, একটা জিনিসকে আমি গরম করলাম, করার পর তাপটাকে যখন সরাই নিছি, এ আস্তে আস্তে বিকিরণ করলো, শক্তিটাকে 5 থেকে 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে ধীরে ধীরে বিকিরণ করলো, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে অনুপ্রভা। সেটাকে কি বলা হয় বলো তো, অনুপ্রভা। আর প্রতিপ্রভা জিনিসটা কি, প্রতিপ্রভা জিনিসটা হচ্ছে তুমি মনে করো যে দিনের বেলায় শক্তি শোষণ করবা, হ্যাঁ, আর এই শক্তি বিকিরণ করবা রাতের বেলা, মানে শক্তি শোষণ করছো দিনের বেলা, শক্তি বিকিরণ করবা রাতের বেলা, ঠিক আছে। অর্থাৎ একটা সময় শক্তি শোষণ করে এটাকে অ্যাবজর্ব, মানে কি বলে, নিজের মধ্যে স্টোর করে রাখে, তারপরে সে এক্সট্রা সময় একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেটাকে বিকিরণ করে। যেমন আমাদের ঘড়িতে যে রেডিয়াম থাকে, রেডিয়াম তো তোমরা সবাই দেখো দিনের বেলা সে কি করে, এনার্জি অ্যাবজর্ভ করে রাখে, এবং রাতের বেলা কি করে, সেটা গ্লো করে, রাতের বেলা সে হচ্ছে এনার্জিগুলো রিলিজ করে, খেয়াল করছো। এবং রাতের বেলা এনার্জিগুলো, এই জন্যই তো ঘড়িতে রাতের বেলা তুমি দেখো না, রেডিয়াম দিলে দেখা যায়, রেডিয়াম কিন্তু রাতের বেলা জল করতে থাকে, তাই না। তো এটা হচ্ছে আমাদের রেডিয়াম ওয়াচ, শতপ্রভা, হ্যাঁ, যে তোমার দিনের বেলা শোষণ, রাতের বেলা বিকিরণ, মানে জিনিসটা হচ্ছে এরকম, মানে রেডিয়াম ওয়াচ, ওকে। উদাহরণটা কি, উদাহরণ হচ্ছে আমাদের রেডিয়াম প্লাস জিঙ্ক সালফাইড, এটা হচ্ছে আমাদের এটার এক্সাম্পল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এটার এক্সাম্পল, রেডিয়াম প্লাস জিঙ্ক সালফাইড। বুঝতে পারছো সবাই, বলো। রেডিয়াম প্লাস জিঙ্ক সালফাইড, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা যখন কোনো কিছুতে হিট দিব, হিট দেওয়ার পর সে যদি সাথে সাথে বিকিরণ করে তাহলে সেটাকে বলে প্রতিপ্রভা। হিট দেওয়ার পর সে যদি সেই বিকিরিত, মানে যেই শক্তিটা শোষণ করছে সেটা যদি 5 থেকে 6 সেকেন্ড ধরে আস্তে আস্তে ধরে বিকিরণ করে সেটাকে বলা হয় অনুপ্রভা। আর শতপ্রভা কি, শতপ্রভা হচ্ছে যে একটা সময় শক্তি শোষণ করবে, সে স্টোর করে রাখবে, তারপরে একটা নির্দিষ্ট টাইমে গিয়ে সেটা বিকিরণ করবে, তাহলে সেটাকে বলা হচ্ছে শতপ্রভা। আর শতপ্রভা হচ্ছে আমাদের রেডিয়াম, ওকে। আজকের ক্লাস এখানেই শেষ, ওকে। একটু তোমার নিজেরা এটা ডেফিনেশন আসে, শোনো, এগুলা কোনো চিত্রমিত্র কিছু আসে না, এগুলো হচ্ছে ডেফিনেশন আসে, তো তুমি এটা লিখে রাখো, হ্যাঁ।
কোনো একটা মৌলকে আমরা যখন উত্তপ্ত করব সে যদি তার শোষিত শক্তি সাথে সাথে বিকিরণ করে তাহলে সেটাকে বলা হয় প্রতিপ্রভা। আমরা যখন কোনো একটা জিনিসকে শক্তি দিব বা উত্তপ্ত করব তখন যদি সে তার শোষিত শক্তি আস্তে আস্তে 5 থেকে 6 সেকেন্ড ধরে বিকিরণ করে সেটাকে বলা হয় অনুপ্রভা। আর আমরা যখন কোনো একটা জিনিসকে শক্তি দিব সে যদি সেই শক্তিকে স্টোর করে রাখে এবং একটা নির্দিষ্ট টাইমে গিয়ে আস্তে ধীরে বিকিরণ করে তখন সেটাকে বলা হয় হচ্ছে শতপ্রভা। ঠিক আছে, তো নিজেরা জাস্ট হচ্ছে একটু লিখে রাখবে ডেফিনেশনগুলো, এগুলো পরীক্ষায় ডেফিনেশন হিসেবে আসে। ক নম্বরের প্রশ্নে, খ নম্বরের প্রশ্নে এরকমভাবে আসে অনুপ্রভা কী, প্রতিপ্রভা কী, শতপ্রভা কী। ওকে, সো দিস ইজ ইট। হ্যাঁ, রেখা বর্ণালীর সাহায্যে কীভাবে মৌল শনাক্ত করা যায় এগুলো কি, এগুলো তোমাদেরকে আজকে পড়াইলাম। সো খুবই সিম্পল কিছু জিনিসই পড়াইলাম, বাট আমার মনে হয় এখন থেকে তোমরা যখন বই পড়বা তখন তোমাদের বুঝতে জিনিসগুলো সহজ লাগবে, ইজি লাগবে। ওকে, তা আমার কাজ ছিল এতদিন পর্যন্ত তোমাদেরকে বর্ণালীকে স্মুথ করা, মানে সহজ করা তোমাদের কাছে। আশা করি বর্ণালী জিনিসটা মোটামুটি একটু আয়ত্তে আসছে, মোটামুটি একটু বুঝছো যে শোষণ বর্ণালী কি, বিকিরণ বর্ণালী কি, পারমাণবিক বর্ণালী কি, তাই না? মোটামুটি বুঝছো না? রেখা বর্ণালী কী জিনিস এগুলো বুঝছো না? আশা করি বুঝছো। কোনটা বিচ্ছিন্ন বর্ণালী, কোনটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, এগুলো তো মোটামুটি বুঝছো। তো এইগুলো বুঝলে মোটামুটি তোমার বর্ণালী অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে, কঠিন জিনিসগুলো তোমার ক্লিয়ার হয়ে গেছে। আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ হাইড্রোজেন বর্ণালী নিয়ে আলোচনা করব এবং হাইড্রোজেন বর্ণালীর বেশ কিছু অঙ্ক করব। ঠিক আছে, আজকে 2-3 অঙ্ক করতে চাইছিলাম, ওগুলো আমরা হাইড্রোজেন বর্ণালীর মধ্যেই করে ফেলবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবাই ভালো থাইকো, সুস্থ থাইকো, আল্লাহ হাফেজ। আর বলো তো এই কঠিন টপিকগুলো বুঝছো কিনা? এগুলো কিন্তু খুবই কঠিন টপিক, মানে এগুলো শিখতে কিন্তু স্টুডেন্টরা মাথার চুল ছিঁড়ে ফেলে। ঠিক আছে, এগুলো কিন্তু কঠিন টপিক। সো বুঝতে পারছো কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে আমরা বুঝতে পারছি কিনা, বা এই কঠিন টপিকগুলো আমাদের কাছে ইজি লাগতেছে কিনা। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। সো তানভীর, আবিদা আর জীবন তো মনে হয় জীবন মনে করো যে পচানি খায়াই ভাগছে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাইকো, বিদায়, টাটা। তোমরা যেটা করবা এই 2টা ক্লাস একটু রিভিশন দিয়ে রাখবা, নেক্সট ক্লাসের আগে অবশ্যই এই 2টা ক্লাস রিভিশন দিয়ে আসবা। ঠিক আছে, অবশ্যই এই 2টা ক্লাস রিভিশন দিয়ে তারপরে নেক্সট ক্লাসে আসবা, আদারওয়াইজ আসবা না কিন্তু, এর জন্য মাথায় থাকে।